ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? চলে আসলাম তোমাদের উদ্দেশ্যে নতুন একটি ক্লাস নেওয়ার জন্য। সো সবাই একটু আমাকে বলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এবং ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আমি একটু শুরুতেই সময় দিয়ে নিচ্ছি যাতে করে সবাই আমরা একসঙ্গে যুক্ত হয়ে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। সো যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু আমাকে কষ্ট করে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুব জোস একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন উত্তর করা খুব ইজি। এখান থেকে সিকিউ এমসিকিউ মাস্ট আসে। সো আমরা এমসিকিউ এর বেলায় দেখব আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আসে, আবার থিওরি টার্মও আসে। এখানে বেশ কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, থিওরি টার্মও আসে। আবার আমরা যদি দেখি যে এই অধ্যায়টা কিন্তু অনেক ইজি লাগে, কেন? কারণ এটা আমাদের অনেকটাই কেমিস্ট্রির সঙ্গে মিল আছে। মোটামুটি আমরা পরিবেশ রসায়নে কিন্তু কেমিস্ট্রির কি গ্যাসীয় সূত্রাবলী এগুলো পড়ছিলাম, তাই না? সো ওই সেম জিনিস এইখানেও আবার অ্যাপ্লাই হবে। ওকে, গ্যাসীয় সূত্রাবলী আমাদের অ্যাপ্লাই হবে। ওকে, সো তোমরা অলরেডি সোহান ভাইয়ার ক্লাস করে ফেলছো, পরিবেশ রসায়ন লাইভ ক্লাসও শেষ হয়ে গেছে। আমি আশাবাদী যে আজকের ক্লাসটা তোমরা অনেক বেশি এনজয় করবা এবং তোমরা নিজেরাই অনেক উত্তর করতে পারবা, কারণ তোমরা অলরেডি পরিবেশ রসায়নের ক্লাস করে ফেলছো। সো পরিবেশ রসায়নের গ্যাসের যে সূত্রাবলীগুলো আছে সেটার পার্ট কিন্তু আমাদের আদর্শ গ্যাসেও আছে। প্রথম অংশটুকু আমাদের গ্যাসের সূত্রাবলী নিয়ে আলোচনা করা আছে। ওকে, সো আমাকে একটু বলো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেবো। ওকে ওকে, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন যাচ্ছে আমাকে একটু বলো যে ভাইয়া কি অবস্থা, ওভারঅল দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দয় ভালো আছি। সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, তাহলে এই যে মোটামুটি সবাই চলে আসছো, আমরা ক্লাসটা শুরু করে নেই। সো সবাই পারফেক্ট কিনা, তোমরা সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করো। ওকে, আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, ধন্যবাদ ভাইয়া। তাহলে চলো আমরা প্রথমে যেই প্রশ্নটাই যাব, দেখো এটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বোর্ডে একদম ভাষায় দিছে আয়শা, তারপরে বিভিন্ন ক্যাডেট কলেজে আসছে, ঢাকা কলেজে আসছে। খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা নিজেরাই পারা উচিত। দেখি আলটিমেটলি কারা কারা পারো। দেখো, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? তাহলে আমাদের কি বলছে যে ভাইয়া বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। সো এটা একটা থিওরি টাইপ প্রশ্ন। এটা উত্তর কি হবে যে ভাইয়া উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপে, নিম্ন তাপমাত্রা ও নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, নাকি নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে। তার মানে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে কে উচ্চ আর কে নিম্ন। ওকে, সো দেখো এটা মনে রাখার জন্য আমি এইভাবে মনে রাখতাম। সো ধরো আমাদের পৃথিবীর তাপমাত্রা দিন দিন কি হচ্ছে, বাড়তেছে না কমতেছে? তাপমাত্রা কিন্তু বাড়তেছে, তাই না? আমাদের পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে ভাইয়া, যে তাপমাত্রা কিন্তু অটোমেটিক বেড়েই চলতেছে। ঠিক আছে, তাপমাত্রা কমার কোনো নামগন্ধ নেই, তাপমাত্রা বাড়তেছে। এখন একটা অপরটার উল্টা, এটা মনে রাখবে যে তাপমাত্রা বাড়ছে, তাহলে তাপমাত্রার সাথে কার সম্পর্ক? এখানে চাপের সম্পর্ক থাকবে। আর এইটা অবশ্যই অবশ্যই একটা অপরটার কি হবে ভাইয়া, উল্টা হবে। একটা অপরটার কি হবে, উল্টা হবে। তাহলে তাপমাত্রা বাড়তেছে, রোদ অবশ্যই, আমাদের চাপ অবশ্যই কমবে। তাপমাত্রা বাড়তেছে, চাপ অবশ্যই কমবে। সো এইভাবে তুমি কষ্ট করে মনে রাখতে পারো। যদি কখনো ভুলে যাও যে আমাদের পৃথিবীর তাপমাত্রা কি হয়, বাড়তেছে, তার মানে উচ্চ তাপমাত্রা, এটা রেগুলার। বাট আমাদের আরেকটার সাথে একটা সম্পর্ক কি, উল্টা, তার মানে তাপমাত্রা এবং চাপের সাথে সম্পর্ক। দেখো প্রত্যেকটা অপশনে তাপমাত্রা চাপ, তাপমাত্রা চাপ, তাপমাত্রা চাপ। তার মানে একটা পরটার উল্টা দিয়ে তুমি তাপমাত্রা যেহেতু বাড়তেছে, চাপ অবশ্যই কমবে। তার মানে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। দ্যাট মিনস আমরা এইভাবে বলতে পারবো যে ভাইয়া গ নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, সো গ নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, যে ভাইয়া উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। ওকে, আচ্ছা, এটা কি রিয়ার হচ্ছে ফেভারিট চ্যাপ্টার? ওরে জোস। হ্যাঁ, এখান থেকে খুব সহজেই একটা সিকিউ অ্যান্সার করা যায়, খুব সহজেই উত্তরগুলান করা যায়, এমসিকিউরও উত্তর করা যায়। খুব সহজ একটা অধ্যায় নর্মালি। ওকে, কারণ এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ো, আবার ফিজিক্সেও পড়ো। মোটামুটি এই জন্য কয়েকবার করে রিভিশন হয়ে যায়, কারণ কেমিস্ট্রিতেও পড়তে হয়, আবার ফিজিক্সেও পড়তে হয়। সো আমরা চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এখানে বেশ কিছুই যে মুখস্থ তোমাকে মান মনে রাখতে হবে। দেখো এখানে কি বলছে যে ভাইয়া এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত? এসটিপিতে কত আর এসএটিপিতে কত? এসটিপিতে কত আর এসএটিপিতে কত? সবাই একটু বলো দেখি যে ভাইয়া এসটিপিতে কত? এসটিপিতে তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া 22.4। এসটিপিতে কত? 22.4। আর যদি কখনো প্রশ্নে দেখো এসএটিপি, এসএটিপি, তাহলে কত হবে? এসএটিপিতে কত? এসএটিপিতে কত কেউ বলতে পারবা? এসএটিপিতে কত ভাইয়া? 24.8। এসএটিপিতে কত? মনে রাখতে হবে যে ভাইয়া
24.8 লিটার। ওকে, সো এসটিপিতে 22.4 এবং এসএটিপিতে হচ্ছে 24.8। এইগুলান একটু থিওরি টাইপ প্রশ্ন, একটু কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা পরবর্তীতে আসি। দেখো পরবর্তীতে গ্রাফ থেকে প্রশ্ন আসছে, খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এমসিকিউ বয়েলের সূত্র থেকে শিওর থাকো কোনো না কোনো বোর্ডে গ্রাফ আসবেই বয়েলের সূত্র থেকে। ওকে, সো দেখো এখানে কি বলছে যে তাপমাত্রা স্থির থাকলে, দেখো এতটুকুই হচ্ছে কিওয়ার্ড যে তাপমাত্রা স্থির। নর্মালি আমরা গ্যাসের সূত্র বলি কয়টা জানি, যে ভাইয়া 3টা সূত্র। সো চলো গ্যাসের সূত্রগুলো একটু রিভিশন দিয়ে আসি তোমাদের। গ্যাসের সূত্র কি ভাইয়া? গ্যাসের সূত্র। তাহলে গ্যাসের সূত্র, প্রথম সূত্রটা কি জানি, যে ভাইয়া বয়েলের সূত্র। বয়েলের সূত্র, তাহলে বয়েলের সূত্র নর্মালি কে স্থির থাকে, এটা আমরা কিভাবে মনে রাখবো? এই যে আমরা বলি না, ডিম বয়েল করে খাইতে হবে, তার মানে ডিম সিদ্ধ করে খাইতে হবে, তাই না? সো ডিম বয়েল বা ডিম সিদ্ধ, নর্মালি ডিম তো একা একাই সিদ্ধ হবে না, ওইখানে আমরা তাপ দিই, তার মানে তাপ থেকে তাপমাত্রা। এইভাবে মনে রাখবা যে বয়েলের সূত্রে কে স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকে। আর তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তুমি চাইলে এইভাবে ভি সমানুপাতিক 1/পি লিখতে পারবা। আবার এই সম্পর্কটা কি, যে ভাইয়া পিভি ইকুয়াল টু, তুমি আর গুণ করে দাও, তাহলে এখানে পিভি ইকুয়াল টু ধ্রুবক। ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি, অথবা যে কোনো একটা সিম্বল দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, আচ্ছা এটা গেল আমাদের কি ভাইয়া? বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রের গ্রাফগুলো একটু দেখো। তাহলে দেখো এইখানে আমরা বলছিলাম যে ভাইয়া ওয়াই সমানুপাতিক এক্স, কোনো কিছু সমানুপাতিকের গ্রাফ কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। আবার কোনো কিছু ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন ভাইয়া? আমাদের এই যে এরকম আয়তাকার অধিবৃত্তাকার। তাহলে আমি যদি বলি পি আর ভি এর মধ্যে সম্পর্ক কীরকম? ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক থাকলে আয়তাকার অধিবৃত্তাকার, তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। 1 নাম্বারটা ঠিক আছে। দেখো নর্মালি আমরা কেন এটা বুঝলাম যে এটা হচ্ছে বয়েলের সূত্রে বোঝাচ্ছে, এই যে এই লাইনটা দ্বারা, যে ভাইয়া তাপমাত্রা স্থির আছে। কারণ তাপমাত্রা শুধুমাত্র কোন সূত্রে স্থির থাকে? বয়েলের সূত্রে স্থির থাকে। তাপমাত্রা শুধুমাত্র বয়েলের সূত্রে স্থির থাকে। তাহলে আমাদের আয়তন চাপ এর মধ্যে সম্পর্ক। তাহলে দেখো নর্মালি এখন যদি আমি বলি যে ভাইয়া পি এবং 1/ভি, পি এবং 1/, দেখো এখানে কিন্তু এক্স অক্ষতে 1/পি আছে আর এখানে ভি আছে। তার মানে কি, এখন কিন্তু যে ভাইয়া ওয়াই সমানুপাতিক যে এক্স, এই এক্সটা পুরাটাই হচ্ছে আমাদের এটা ধরছে, খালি পি না। যখন তোমাকে বলবে যে ভাই খালি পি, তখন কিন্তু ব্যস্তানুপাতিক ফরম্যাট চলে আসবে। আর যখন তোমাকে বলবে 1/পি পুরাটাই, তখন সমানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক হইলে মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে 2 নাম্বারটাও রাইট। তারপরে আসো 3 নাম্বারটা, দেখো তো পিভি। পিভি ইকুয়াল টু ধ্রুবক, এই যে পিভি ইকুয়াল টু ধ্রুবক, তার মানে সরলরেখা স্ট্রেট লাইন পাবো আমরা, ধ্রুবক মান থাকবে, চেঞ্জ হবে না। দেখো এই মানটা কখনো চেঞ্জ হয়েছে? প্রত্যেকটা জায়গায় এই মানটা সেম আছে। তার মানে আমাদের 3টাই রাইট। তাহলে আমাদের তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে আমরা এখান থেকে বলতেছি বাবা যে ভাইয়া এটা বয়েলের সূত্র, এটা বয়েল বাবা যে সূত্র। তাহলে বয়েলের সূত্রে কোন কোন আলটিমেটলি গ্রাফগুলো রাইট? আমাদের 3টাই রাইট। তার মানে আমাদের ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা রাইট আনসার। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। গ্রাফ থেকে প্রশ্ন আসবেই, বয়েলের সূত্রের গ্রাফ থেকে প্রশ্ন আসবেই, এটা মাথায় রাখবা। তাহলে চলো বয়েল থেকে শিখে ফেললাম, এখন আমরা বাকিগুলো একটু দেখে নেই। চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কেমনে মনে রাখবে? যে চা থেকে তুমি মনে রাখবা চাপ স্থির থাকবে, তার মানে পি স্থির থাকবে। আর পি যদি স্থির থাকে তাহলে আমাদের বাকি দেখো চাপগতীয় চলরাশিগুলো কত? তাপগতীয় চলরাশি 3টা থাকে, তাপমাত্রা, আয়তন এবং চাপ। তাপমাত্রা, আয়তন এবং চাপ, তার মানে টি, পি, ভি। সো এই 3টা হচ্ছে তাপগতীয় রাশি। সো এইভাবে তাহলে পি স্থির থাকলে বাকি কে থাকতেছে? পি স্থির থাকলে টি আর ভি। তাহলে এখানে সূত্রটা কি হয় নর্মালি? যে ভাইয়া বয়েলের সূত্র থেকে আমরা P1 V1 ইকুয়াল টু P2 V2 এই সূত্রটা পাই। তাহলে চাপের সূত্র থেকে আমরা নর্মালি এখন কি পাবো? যে ভাইয়া টি সমানুপাতিক ভি, ঠিক আছে? চাপ স্থির থাকলে আমরা কি টি তাপমাত্রা এবং আয়তনের সমানুপাতিক সম্পর্ক হয়। তাহলে এটার গ্রাফটা কেমন হবে? আমাদের টি আর ভি আমাদের মূলবিন্দুগামী সরলরেখা। এখন দেখো, এখন এইখান থেকে সূত্রটা কি জানি আমরা? যে ভাইয়া V1/T1 ইকুয়াল টু V2/T2। আমি একবারই পড়া নিচ্ছি কারণ একটু পরে এগুলো থেকে ম্যাথ করতে হবে। ওকে, এগুলো থেকে আমাদের ম্যাথ করতে হবে। তারপরে 3 নাম্বারটা আসো। 3 নাম্বারটা হচ্ছে বয়েল চার্লস এবং চাপীয় সূত্র। চাপীয় অথবা এটাকে রেনোর সূত্র বলা হয়, রেনোর সূত্র অথবা এটাকে রেনোর সূত্র। তাহলে দেখো কারা কারা স্থির থাকছে ভাই? তাপমাত্রা একবার স্থির থাকছে, চাপ একবার স্থির থাকছে। তাহলে তাপমাত্রা গেছে, চাপ গেছে, তাহলে এখন কে বাকি আছে? আয়তন। তাহলে এইখানে হবে আয়তন, তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, আয়তন স্থির। আর আয়তন স্থির থাকলে আর কে কে বাকি থাকতেছে? টি আর পি। তাহলে এই টি আর পি এর মধ্যে সম্পর্ক সমানুপাতিক। তাহলে এটার গ্রাফ কেমন হবে? এটারও গ্রাফ মূলবিন্দুগামী সরলরেখা। এটা যদি পি, এটা যদি টি হয়, তাহলে দেখো এখন সূত্র তাহলে কি পাবো ভাইয়া? যে P1/T1 ইকুয়াল টু P2/T2। সো এটা হচ্ছে আমাদের
তিনটা যে বেসিক সূত্র বয়েল, চার্লস এবং চাপীয় সূত্র, একদম বেসিক কথাবার্তা। এখান থেকে তোমার গ্রাফ আসতে পারে, থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে, ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন আসতে পারে, একটু পরে আমরা দেখবো ইনশাআল্লাহ। সো এখন এইটার তিনটার কম্বিনেশন একটা সুন্দর গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটাকে বলা হয় সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র, তাহলে সমন্বয় সূত্রটা কি জানি আমরা ভাইয়া, যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে? সো এই সমন্বয় সূত্র থেকে ম্যাথ বেশি আসে নর্মালি, এখান থেকে মাঝে মধ্যে সিকিউতেও আসে, আবার এমসিকিউতেও কি আসে ভাইয়া, এখান থেকে ম্যাথ আসে। ঠিক আছে? এখান থেকে ম্যাথ আসে। সো এই কয়েকটা সূত্র এবং যে যে কন্ডিশনগুলো তোমাকে সামারি করে বুঝাই দিলাম, এটা অবশ্যই সব সময় মনে রাখতে হবে। এটা অবশ্যই সব সময় মনে রাখতে হবে। সূত্রগুলো একদম ঠোঁটের আগালে আগালে থাকতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে চলেন আমরা সামনের দিকে যাই। এখন তোমরা ম্যাক্সিমাম জিনিস পেরে যাবা। দেখো এখনই আমি পড়াইছি, তোমরা একটু কষ্ট করে উত্তর দেওয়ার ট্রাই করে দেখি। চট্টগ্রাম বোর্ডে আসছিল এটা, যে পিভি ইকুয়াল টু ধ্রুবক সমীকরণ নিচের কোন প্রক্রিয়াকে বোঝায়। দেখো এই প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড, তোমরা সবার আগে বলো পিভি ইকুয়াল টু ধ্রুবক এটা কার সূত্র? এটা কার সূত্র? এটা বয়েলের সূত্র। আর বয়েলের সূত্র মানেই হচ্ছে এটা কোন প্রক্রিয়াকে বোঝাবে? তাপগতীয় প্রক্রিয়া। আমরা তো এখনো তাপগতিবিদ্যা পড়ি নাই। তাপগতীয় প্রক্রিয়া মূলত চারটা থাকে: সমউষ্ণ, রুদ্ধতাপীয়, সমচাপীয় এবং সম আয়তন। সো এই বয়েলের সূত্রটা নর্মালি কাকে সমর্থন করে? সমউষ্ণ প্রক্রিয়াকে সমর্থন করে। তার মানে আমাদের ক নাম্বারটা রাইট আনসার। সো এইরকমও প্রশ্ন আসতে পারে যে ভাই পিভি ইকুয়াল টু ধ্রুবক এটা কার সূত্র? বয়েলের সূত্র। তাহলে এখানে যেহেতু বয়েলের সূত্র নাই, আমাদের তাপগতীয় প্রক্রিয়া দেওয়া আছে, তাহলে বয়েলের সূত্র কাকে সমর্থন করে? সমউষ্ণ প্রক্রিয়া। আর সমউষ্ণ প্রক্রিয়া, এটা মনে রাখবা, এটা একটা ধীর প্রক্রিয়া, মাঝে মাঝে পরীক্ষায় আসে। তাহলে বয়েলের সূত্র থেকে সমউষ্ণ পাই, সমউষ্ণ প্রক্রিয়াটা কি হয়? ধীর প্রক্রিয়া। ধীর প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়াটা কি? ধীর প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে ধীর প্রক্রিয়া। এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, থিওরি টাইপ প্রশ্ন একটু মনে রাখতে হবে। তারপরে দেখো আমাদের স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর, তার মানে সর্বজনীন গ্যাস ধ্রুবককে আমরা আর জানি, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এর মানটা মুখস্থ লাগবে এবং এর এককটাও মনে রাখতে হবে। ঠিক আছে? এককটা পরীক্ষা আসার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা আর এর সূত্র কি জানি, মান কত জানি, যে ভাইয়া 8.31 দেখো 8 আমাদের 31, তাহলে এটার এককটা কি? দেখো সবগুলোতেই মোটামুটি 8.31 আছে, 8.31 আছে, এটা 8.30, এটা 8.13। ঠিক আছে? তার মানে এটা আমরা বলতে পারতেছি এটা হবে না। এখন 8.31 দুইটা মান আছে, তাহলে ঝামেলা না? তখন তুমি দেখবা এককের দিকে। দেখো একক দুইটা কিন্তু সেম না, একটা হচ্ছে জুল, ক্যালভিন ইনভার্স, মোল ইনভার্স 1, আর একটা হচ্ছে জুল, ক্যালভিন ইনভার্স আর মোল। দেখো এখানে সিঙ্গেল মোল, মোলের উপরে কিছু নাই। এটার একক কি হয়? জুল, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স 1। তার মানে জুল, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স 1। এটার এককটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। সো আমাদের এখান থেকে ক নাম্বারটা রাইট আনসার হচ্ছে যে ভাইয়া স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক, এটা ফিক্সড মান, এটা কষ্ট করে মনে রাখতে হবে। এবং এককটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ, এককটাও তোমাকে মনে রাখতে হবে, এটা ফিক্সড, জীবনও চেঞ্জ হবে না। ওকে? আর ফিজিক্সে যখনই তুমি ফিক্সড মান দেখবা তখনই সুন্দর মতো মুখস্থ করে ফেলবা। নেক্সটে আসো, এটা না পারলে খবর আছে, একটু আগেই পড়াইছি। দেখো নিচের কোন লেখচিত্রটি রেনোর চাপীয় সূত্র প্রকাশ করতেছে? বলো। রেনোর চাপীয় সূত্র, রেনোর চাপীয় সূত্র। তাহলে রেনোর চাপীয় সূত্র কে স্থির থাকে বলো তো দেখি? কে স্থির থাকে চাপীয় সূত্রের রেনোর চাপীয় সূত্রের কে স্থির থাকে? কে স্থির থাকে বলো? দেখো আমরা একটু আগেই দেখছি যে বয়েলের সূত্রে কে স্থির থাকতেছে? আমাদের তাপমাত্রা স্থির থাকতেছে। তারপরে হচ্ছে চার্লসের সূত্রে চাপ স্থির থাকতেছে। তাহলে পি আর টি গেল, তাহলে রেনোর সূত্র ভি স্থির থাকে। তাহলে এখানে ভি যদি স্থির থাকে তাহলে আমাদের বাকি দুইটার সাথে সম্পর্ক থাকবে। তাহলে টি আর পি এর সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক থাকে। তাহলে টি আর পি কোথায় মূলবিন্দুগামী আছে? টি আর পি। তাহলে টি আর পি, তাহলে দেখো এই যে পি আর ভি, এইটা হবে না, এটা হবে না, মনে রাখতে হবে। সো সমানুপাতিক, বাট আমাদের টি আর পি খুঁজে বের করতে হবে। সো তাড়াহুড়া করলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এটাও কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা, এটাও মূলবিন্দুগামী সরলরেখা, বাট ডিফারেন্সটা কোথায় এটা কষ্ট করে একটু বুঝতে হবে। বাট কি ভাইয়া, ডিফারেন্সটা কোথায় এটা একটু কষ্ট করে বুঝতে হবে। তার মানে 6-এর কি হবে? 6-এর গ নাম্বারটা আমাদের রাইট আনসার, ক ভুল করেও দাগানো যাবে না। নেক্সটে যদি আমরা আসি, দেখো কি বলতেছে, যে একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নত করা হলে চাপ কত শতাংশ? দেখো চাপ কিন্তু কত হবে এটা বের করতে বলে নাই, এটা একটু বড় টাইপের, এটা নর্মালি সিকিউতে গ নাম্বারে চলে আসতে পারে এই ধরনের প্রবলেম।
সিকিউতে গ নাম্বারেও এই ধরনের প্রবলেম চলে আসতে পারে। দেখো তোমাকে বলছে চাপ কত শতাংশ বৃদ্ধি পাবে, দ্যাট মিন্স চাপ কত হবে সেটা বের করবো, তারপরে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে সেটাও আমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে সবার আগে আমাকে এখানে বুঝতে হবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সো সূত্র কোনটা অ্যাপ্লাই করতে হবে না মাঝে মাঝে আমাদের বুঝতে অসুবিধা হয় যে কখন আমরা চাপের সূত্র ব্যবহার করব, কখন আমরা হচ্ছে বয়েল সূত্র, চার্লসের সূত্র, রেনোর সূত্র, কখন কেমনে, এটা তোমাকে মুখস্থ করার দরকার নেই। তোমাকে প্রশ্নই বলে দেবে যে কখন তুমি কোন সূত্রটা ব্যবহার করবা। দেখো এখানে সিলিন্ডারের আবদ্ধ গ্যাসের আয়তন দেওয়া আছে এত তাপমাত্রা, তার মানে টি দেওয়া আছে, তাহলে টি আছে আর হচ্ছে চাপ বের করতে বলছে টি আর পি। সো একটা জিনিস মনে রাখবা, দেখো এই গ্যাসের সূত্রাবলীতে তুমি যখন এই তাপমাত্রা ব্যবহার করবে অর্থাৎ টি, টি অলওয়েজ ডিভাইডেডের নিচে চলে আসে, অর্থাৎ লব আর হর আছে না, হর ফরম্যাটে টি থাকে, হর ফরম্যাটে টি থাকে। আর যদি টি নাই থাকে তাহলে ওখানে হর ফরম্যাটে কেউ থাকবে না। দেখো নর্মালি পি আর ভি এর মধ্যে সম্পর্ক পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। দেখো এখানে টি আছে, টি নাই, সো এখানে কোনো ডিভাইডেড বাই ফরম্যাটে নাই। আমি যদি বলি পি এর সাথে টি সম্পর্ক, তাহলে চোখ বন্ধ করে মনে রাখবা যে টি অলওয়েজ নিচে থাকে, তাহলে পি ওয়ান টি ওয়ান পি টু টি টু। আবার যদি বলি ভি এর সাথে সম্পর্ক, তাহলে ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু ডিভাইডেড বাই টি টু। আবার যদি সমন্বয় সূত্রের বেলায় বলি তাহলে তবুও টি নিচে থাকবে, তাহলে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু। তাহলে এইখান থেকে আমি বুঝাতে চাচ্ছি যে সূত্র মুখস্থ আলটিমেটলি করারই দরকার নাই। তুমি যখনই দেখবা যে টি সাথে সম্পর্ক আছে তাহলে টিরে নিচে নামাই দিবা, ঠিক আছে, টিরে নিচে নামাই দেবে। দেখো যখনই টি আসছে তখনই টি নিচে, যখনই টি আসছে তখনই টি নিচে, এইভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। যাদের আসলে বুঝতে অসুবিধা হয় যে কখন কোন কার সূত্র ইউজ করবো, দরকারই নাই তোমাকে কার সূত্র ইউজ করা এগুলোর মাথায় রাখা, তুমি জাস্ট খালি দেখবা কার কার সাথে সম্পর্ক। তাহলে এখানে কার সাথে সম্পর্ক টি আর এখানে পি, তাহলে ভাইয়া কি টেকনিক শিখাইছি যে ভাইয়া টি অলওয়েজ নিচে থাকে, তার মানে পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ডিভাইডেড বাই টি টু। তাহলে এখানে কি যে ভাই আলটিমেটলি আমাদেরকে কি দেওয়া আছে যে ভাইয়া একটা আদর্শ মানে কত শতাংশ বৃদ্ধি পাবে, তাহলে এটা হচ্ছে চাপ দেওয়া নাই যেহেতু, তাহলে চাপ আদর্শ চাপটাই ধরতে হবে। চাপটা কি আমাদের আদর্শ চাপটাই ধরতে হবে, যে আমাদের হচ্ছে চাপ দেওয়া নাই, আচ্ছা প্যারা নেই, চাপ থাকুক। তাহলে আমাদের এখানে পি টুর মান বের করতে হবে, পি ওয়ানকে পি রেখে দিব, তাহলে আর গুণ করো, পি টু ইকুয়াল টু কী হবে ভাইয়া, পি টু ইকুয়াল টু কী হবে যে ভাইয়া পি ওয়ান, আচ্ছা পি ওয়ানটাকে একটু পরে লিখি, ধরো হচ্ছে আমাদের টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু পি ওয়ান। ওকে, তাহলে পি ওয়ানকে আমরা পি ধরতে পারি, তাহলে টি টুর মান বসাই দিই। বাট একটা জিনিস খেয়াল রাখবা যে ভাইয়া তুমি তাপগতিবিদ্যায় অথবা আদর্শ গ্যাসে তাপমাত্রা যখনই মান বসাবা তখনই তোমাকে ক্যালভিনে মান বসাইতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের টি ওয়ান, এটা হচ্ছে আমাদের টি টু। তাহলে ভাইয়া তাপমাত্রা কি ক্যালভিনে বসাবো নাকি সেলসিয়াসে বসাবো? অবশ্যই ক্যালভিনে বসাইতে হবে। তাহলে আমাদের টি টুর মান কত ভাইয়া? আমাদের এখানে 273 দ্বারা যোগ করলে 373 চলে আসবে, আর এখানে 30, তাহলে 273 আর 30 যোগ করো, তার মানে 3, আমাদের হচ্ছে 0, এখানে হচ্ছে 2, তাহলে 200 আমাদের হচ্ছে 303, তাহলে আমাদের 373 উপরে থাকবে, তাহলে 373 উপরে থাকতেছে, আর এখানে 303, আর পির মান দেওয়া নাই, তাহলে পিকে পি রেখে দাও। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখো আসতেছে কত ভাইয়া, যে 1.2310 ধরো পি রাখলাম আমরা, ঠিক আছে। তাহলে পি ওয়ানকে পি ধরছে, অথবা পি ওয়ানই রাখতে পারো, প্যারা নাই, পি ওয়ানই রাখতে পারো। ওকে, তাহলে এখন এইটার মান তো চাই নাই, আমাকে বলছে শতকরা কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে শতকরা কতটুকু বৃদ্ধি, তাহলে শতকরা আগে বৃদ্ধিটা বের করি, তারপরে আমরা শতকরা বের করে দিব। তাহলে বৃদ্ধি কত ভাইয়া? আমরা জানি যে ভাইয়া পি টু মাইনাস পি ওয়ান করতে হবে। তাহলে পি টুর মান কত পাইছি দেখো, এই যে আমাদের 1.21310 পি ওয়ান আর মাইনাস পি ওয়ান, ঠিক আছে। তাহলে এইখান থেকে নর্মালি আমরা কি পাবো, বৃদ্ধি কতটুকু পাচ্ছি যে ভাইয়া 0.213, আর এখানে পি ওয়ান থাকতেছে, তাহলে বৃদ্ধি পাইলাম এত। তাহলে শতকরা কেমনে বের করে রে ভাইয়া? শতকরা কেমনে বের করে যে ভাইয়া শতকরা বৃদ্ধি কত হয়েছে, শতকরা যে ভাইয়া শতকরা বৃদ্ধি যে ভাইয়া উপরে থাকে হচ্ছে পরিবর্তন, নিচে থাকে হচ্ছে আদি, দ্যাট মিনস পি ওয়ান ইন্টু 100% দ্বারা গুণ করতে হয়। ওকে, আচ্ছা তাহলে পরিবর্তনটা কত পাইছি, যে 0.21310 ডিভাইডেড বাই আদিটা কত পাইছি ভাইয়া? আদিটা পি ওয়ানের মান তো পি পাইছি, তাহলে এখানে পি ওয়ান রেখে দাও, এখানে পি ওয়ান রেখে দাও, আর ইন্টু 100%। সো এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলবো। চলো এটাকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে 100 দ্বারা গুণ করলে 2 ঘর আগে চলে আসবে, তাহলে 21.31%, এটাই থাকবে 21% সো দেখো তো 21-এর আশেপাশে কেউ আছে? 21-এর আশেপাশে দুঃখজনকভাবে কেউ নাই। সো ক্লোজ মান দেখতে হবে, ও 21 না তো, আমাদের হচ্ছে এটা, আমি কি ক্যালকুলেশন ভুল করছি? দাঁড়াও দেখি,
1.23 ছিল 1.23 তাহলে এখানে ভুল করছি কেন 1.23 এখানে হচ্ছে 23 তাহলে 23 ডিরেক্ট চলে আসবে 1.23 তাহলে 23 চলে আসবে ডিরেক্ট তাহলে 23% 23 সামথিং সো আমরা 23 আলটিমেটলি খ নাম্বারটা আমাদের চলে আসতেছে সো এটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সো এই টাইপের প্রশ্ন নর্মালি সিকিউতে গ নাম্বারেও চলে আসতে পারে এবং গ নাম্বারে যদি প্রশ্ন আমাদের এমসিকিউ স্ট্যান্ডার্ড হয় তাহলে এমসিকিউ স্ট্যান্ডার্ড প্রবলেম হিসেবে এই ধরনের একটু বড় টাইপের প্রশ্ন আসতে পারে ওকে বুঝতে পারছেন আপনারা বলেন তো দেখি সবার ক্লিয়ার কিনা এই প্রশ্নটা কিন্তু বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন সো আমরা একদম ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করছি ওকে সবাই কি বুঝছো ভাইয়া সবাই কি বুঝছো হ্যাঁ হ্যাঁ রিয়া আমি ওই যে আলটিমেটলি হচ্ছে এখানে দেখা গেছে এইখানে ঠিক রেখেছিলাম পরে এইখানে হচ্ছে 1 লিখে ফেলছি ভুলে ওকে তো আমাদের এখানে কি ক্যালকুলেট করে আমাদের 1.23 বাট এইখানে আমি লিখে ফেলছিলাম 1.21 দ্যাটস ওয়াই আমি ওইখানে আলটিমেটলি একটু এলোমেলো হয়েছে ওকে আচ্ছা তাহলে চলো ওকে ক্লিয়ার তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো দেখো নেক্সটে কি বলতেছে 30°C তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে এই স্থির চাপ মানে তোমাকে বুঝতে হবে এখানে যে ভাইয়া কি চাপ কোথায় থাকে চার্লসের সূত্র সো চার্লসের সূত্র এতটুকু তোমার না বুঝলেও চলবে দেখা কারণ দেখো আমি যে টেকনিক শিখেছি ওই টেকনিক দিয়ে তুমি করে ফেলতে পারবা তাহলে এখানে তাপমাত্রা আছে ওকে ঠিক আছে এত তাপমাত্রা একটি গ্যাসকে উত্তপ্ত করে আয়তন কি করছে 3 গুণ করা হয়েছে তাহলে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত ভাই তাহলে কার সূত্র পড়বে দেখার টাইম নেই তাহলে কার কার মধ্যে সম্পর্ক স্থাপন আছে টি আর ভি তাহলে টি অলওয়েজ নিচে থাকে তার মানে v1 ডিভাইডেড বাই t1 ইকুয়াল টু v2 ডিভাইডেড বাই t2 তাহলে তোমাকে চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে দ্যাট মিন্স t2 এর মান তোমাকে বের করতে বলছে তাহলে এখান থেকে t2 এর মান যদি বের করি আমরা তাহলে দেখো v2 t1 ইনটু আমাদের v1 তাহলে দেখো আমাদের আয়তন কি করছে 3 গুণ করছে তার মানে v1 কে যদি v ধরি তাহলে v2 এর মান হচ্ছে 3v আর তাপমাত্রা কত ভাই 30°C এটাকে আমাকে কি করতে হবে ক্যালভিনে নিয়ে যেতে হবে তাহলে ক্যালভিনে নিলে 303 হবে তাহলে vv কাটা তাহলে 303 তার মানে 3 3 9 0 9 তাহলে এটা অবশ্যই ক্যালভিন এককে আসছে বাট দুঃখজনক বিষয় অপশনে দেখো সব সেলসিয়াস এককে আছে বুঝছো তাহলে কি করতে হবে তোমাকে আবার সেলসিয়াসে কনভার্ট করতে হবে তাহলে 909 থেকে আবার 273 বিয়োগ করে দিতে হবে তাহলে 9 10 11 12 সরি 3 4 5 6 7 8 9 তার মানে আসতেছে হচ্ছে 6 তাহলে আমাদের হচ্ছে 7 3 হাতে 1 3 তার মানে 636 কোথায় আছে এই তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের গ নাম্বার এটা আবার তোমার সেলসিয়াসে চলে গেল ওকে সো প্রশ্নে দেখবা যে এই টাইপের প্রশ্নে নর্মালি এটা এরকম থাকে দেখবা যে ক নাম্বার যদি আমি প্রশ্নটা করতাম তাহলে ক নাম্বারে এরকম করে দিতাম 909°C অনেকে ভুল করে 909 দাগাই ফেলতা বাট এটা একটা শুভঙ্করের ফাঁদ ঠিক আছে দেখো তোমার আসছে কেলভিনে আর এইখানে দেওয়া আছে সেলসিয়াস সো এই ধরনের একটু স্যারেরা পেঁচাই দিতে পারে সো এই বিষয়গুলো বুঝতে হবে এই বিষয়গুলোন ভাইয়া বুঝতে হবে এই বিষয়গুলোন ভাইয়া কি করতে হবে বুঝতে হবে সো মাঝে মাঝে দেখবা তোমার উত্তর আসছে কেলভিনে বাট অপশনে আছে সেলসিয়াসে সো একটু কেয়ারফুল থেকে তোমাকে দাগাই দিতে হবে ওকে আর অবশ্যই তাপমাত্রা অলওয়েজ যে ভাইয়া তাপমাত্রা টির মানটা তোমাকে অলওয়েজ কিসে নিতে হবে অলওয়েজ ক্যালভিনে নিতে হবে অলওয়েজ তোমাকে ক্যালভিনে নিতে হবে ঠিক আছে এখন অনেকে এটা ভাবে যে ভাইয়া এখানে তো ধরেন আমাদের হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে আছে তার মানে আমাদের যেহেতু সেলসিয়াসে আছে তাহলে আমরা একটা কাজ করি তাহলে আমরা সেলসিয়াসেই রেখে দেই ক্যালভিনে নেওয়ার দরকার নাই না তোমাকে মাস্ট ম্যাথমেটিক্স সমাধান করতে গেলে তোমাকে কি ক্যালভিনেই নিতে হবে তোমাকে যদি সেলসিয়াসে থাকে তাহলে পরবর্তীতে আবার তোমাকে 273 বিয়োগ করে দিয়ে কি করতে হবে সেলসিয়াসে আনতে হবে বাট তোমার এইখানে অপশন সেলসিয়াস বিধায় যে তুমি একক কনভার্ট করবে না বিষয়টা কিন্তু এমন না এটা একটু কেয়ারফুল থাকবা ওকে আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া নেক্সটে যদি চলে যাই দেখো এইটা বেশ গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল একটা প্রশ্ন ওকে এটা বেশ গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল একটা প্রশ্ন তাহলে দেখো এখানে যদি আমাদের T1 বড় হয় T2 বড় হয় T3 বড় হয় বয়েলের সূত্র অনুযায়ী কোন লেখচিত্রটা সঠিক দেখো এখানে প্রত্যেকটা আমাদের এখানে খেয়াল রাখবা কার কার সাথে কি সম্পর্ক P আর 1/v দেখো এইখানে তোমাকে একটা বেসিক জিনিস বুঝাই তাহলে আমাদের এই জিনিসটা কি কখনো হওয়া সম্ভব হ্যাঁ হওয়া সম্ভব দেখো প্রত্যেকটা জিনিসই রাইট আছে কারণ ব্যস্তানুপাতিক সমানুপাতিক সরলরেখা দেওয়া আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আয়তাকার অধিবৃত্তাকার দেওয়া আছে ধ্রুবক সম্পর্ক দেওয়া আছে আর এটা দেখো এটাও ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্ক মূলবিন্দু সরলরেখা তাহলে ডিফারেন্সটা কোথায় এই দুইটার মধ্যে দেখো এইটা হচ্ছে উপরে দেওয়া আছে T1 এইটা দেওয়া আছে T3 তার মানে ক্রমটা চেঞ্জ করা আছে একটু বলো দেখি
যে কোনটা হবে। এই প্রশ্নটা না এডমিশন টেস্টেও আসে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো। সবাই একটু চেষ্টা করো, না পারলে আমি করে দিব, না পারলে আমি করে দিব, ঠিক আছে। সো অ্যান্সার করছি ভাইয়া, দেখেন অ্যান্সার কি করছে, ক নাম্বারটা, এই তো সাবাস, এটা আমাদের কি ক নাম্বারটা বেশি হবে। তার মানে ঢালের সঙ্গে তুলনা করব আমরা, ঢালের সঙ্গে। দেখো নর্মালি আমরা কি জানি যে ভাইয়া পি ভি ডিভাইডেড বাই আমাদের টি ইকুয়াল টু কি হয়, ধ্রুবক, ইকুয়াল টু ধ্রুবক হয়, তাই না। ইকুয়াল টু আমরা কি জানি যে ভাইয়া ধ্রুবক জানি, তাহলে দেখো ভি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো, যে ভাইয়া ধ্রুবক, ধ্রুবক ইন্টু আমরা বলতে পারবো এইখান থেকে টি ইন্টু 1/p। তাহলে দেখো আমরা সবাই কি জানি যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাই না, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু আমরা ঢালের সূত্র কি জানি এম এক্স। তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, দেখো কারণ আমাদের আলটিমেটলি এক্স অক্ষতে 1/p আছে, তাহলে এটাকে এক্স ধরতে হবে আর ভিটাকে ওয়াই ধরতে হবে, ভিটাকে ওয়াই ধরতে হবে। দেখো ওই অনুযায়ী কিন্তু আমরা ভিকে এই পাশে রাখলাম এবং এক্সটাকে এই পাশে, তার মানে এটা ওয়াই, এটা হচ্ছে আমাদের কি এক্স। তাহলে দেখো ওয়াই আর এক্স পাওয়া গেছে, তাহলে এম এক্স, তার মানে এখন আমাদেরকে টি। তাহলে আলটিমেটলি দেখতে হবে যে ভাইয়া কার আলটিমেটলি, তাহলে এটা কি ঢাল আকারে কাউন্ট হবে, ঢাল আকারে কাউন্ট হবে, ঢাল আকারে কাউন্ট হবে। তাহলে যেহেতু সমানুপাতিক সম্পর্ক ভাইয়া, যার তাপমাত্রা বেশি তার তো ঢাল বেশি হবে, যার তাপমাত্রা বেশি তার ঢাল বেশি, আর এখানে যেহেতু T1 সব থেকে বেশি, তার এটা আলটিমেটলি বেশ খারাপ হবে। তার মানে আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার। বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওকে, এটা একটু মাথায় রাখবে, এটা এডমিশন টেস্টেও আসে, রিসেন্টে আলটিমেটলি অনেক এডমিশন টেস্টে আসছিল, এটা রাজশাহীতে মেবি আসছিল, ওকে। সো একটু কষ্ট করে তোমাকে মাথায় রাখিতে হবে। তো নেক্সটে আসি আমরা, দেখো নেক্সটে কি বলতেছে, যে 37°C তাপমাত্রা ও 1.5 ATM চাপে 20 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত। দেখো কি কি দেওয়া আছে, সবার আগে ফাইন্ড আউট করো যে ভাইয়া এখানে টি দেওয়া আছে, এখানে এত এটিএম চাপ, তার মানে পি দেওয়া আছে, এটা এত গ্রাম, দ্যাট মিনস এখান থেকে আমরা এন এর মান বের করতে পারবো, মোল সংখ্যা বের করতে পারবো। আর অক্সিজেন যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে আমরা পারমাণবিক ভর জানি, ওকে। তাহলে আয়তন নির্ণয় করতে হবে, দ্যাট মিনস আমাদের ভি ইকুয়ালস টু হোয়াট। তাহলে এইখান থেকে আমাদের কোন সূত্র হবে, এটা দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কার কার মান দেওয়া আছে। তাহলে ওই যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে তো আমরা ইজিলি বের করতে পারবো, পিভি ইকুয়াল টু এন আর টি, সব কিছুরই মান জানা আছে আমাদের। তাহলে এখান থেকে আমরা ভি এর মান বের করতে পারবো যে ভাইয়া এন আর টি ডিভাইডেড বাই পি। তাহলে এন এর মান বের করে নাও, এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে এখানে ডাব্লিউর মান কত দেওয়া আছে দেখো তো ভাইয়া, 20 গ্রাম। ডাব্লিউর মান কত দেওয়া আছে যে ভাইয়া 20 গ্রাম, তাহলে 20 ডিভাইডেড বাই আমরা কি করব 20 গ্রাম, তাহলে 20 ডিভাইডেড বাই আমরা এম আণবিক ভর, তাহলে 20 আর হচ্ছে 32, ওকে। তাহলে এখানে মান বসাই দিই আমরা, এখানে একবারই বসাই দিই 20 আর এখানে 32 দিয়ে দিলাম ডিভাইডেড বাই ফরম্যাটে। তাহলে আর এর মান কত 8.314, ঠিক আছে। তারপরে হচ্ছে চাপ, দেখো পির মান কত, দেখো এখন তোমাকে এখানে এটিএম এককে দেওয়া আছে, তাহলে এটিএম থেকে তোমাকে কিসে যাইতে হবে, প্যাসকেলে, এটিএম থেকে প্যাসকেলে যাইতে হবে। তাহলে প্যাসকেল এক, আমাদের এটিএম সমান কত প্যাসকেল আমরা বলতে পারবো যে ভাইয়া 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। তাহলে এইটার সাথে তোমাকে গুণ করে দিতে হবে, তার মানে আমাদের ইন্টু অবস্থায় 1.5 ইন্টু 1.013 ইন্টু 10⁵। অবশ্যই তোমাকে এসআই ফরম্যাটে নিয়ে যেতে হবে, প্যাসকেল কিন্তু আমাদের চাপের এসআই ফরম্যাট, ওকে। ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে, আর কি আছে বাকি রে, টি 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 টির মান, এই চাপটা কি আমি উপরে লিখে ফেললাম, সরি সরি সরি, চাপ তো নিচে আসবে। তাহলে এখানে আসবে হচ্ছে 1.5 ইন্টু 1.013 ইন্টু 10⁵, আর এখানে উপরে থাকবে টির মান, টির মান কত 37°C, দ্যাট মিনস 273 আর হচ্ছে 37 যোগ করতে হবে। তাহলে 0 হাতে 1, এখানে 11 হাতে 1, 310, তার মানে এখানে হবে 310। এটাকে ক্যালকুলেট করলে যা আসবে তাই মূলত অ্যান্সার। সবাই একটু ক্যালকুলেট করে আমাকে বলো যে ভাইয়া এটা কি উত্তর হবে, জাস্ট ক্যালকুলেশন করবা, জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ওকে। জাস্ট ক্যালকুলেশন করলে দেখবা যে মোটামুটি ঘ নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে, যে ভাইয়া আমাদের 1.07 ইন্টু 10⁻² মিটার কিউবে থাকবে, কারণ আয়তনের একক কি মিটার কিউব, ঠিক আছে। বুঝতে পেরেছেন, এটা বেশ স্ট্যান্ডার্ড প্রবলেম। এটাও এই ধরনের প্রবলেম কোথায় থাকতে পারে, সিকিউতে গ নাম্বারে দেখতে পারবা,
সিকিউতে গ নাম্বারে দেখতে পারবা তুমি। এই ধরনের প্রবলেমগুলো কি থাকে, সিকিউতে গ নাম্বারে চলে আসে। ওকে, সো একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। ওকে, আচ্ছা, এই তো, সাবাস সাবাস রিয়া, হ্যাঁ ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে নেক্সটে আসো, দেখো এই যে এই প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ স্ট্যান্ডার্ড একটা প্রবলেম, ঠিক আছে, বেশ গুরুত্বপূর্ণ, বেশ স্ট্যান্ডার্ড একটা প্রবলেম। দেখো এখানে কি বলছে যে ভাইয়া দুইটা পাত্র দেওয়া আছে, এক্স পাত্র এখানে নর্মালি হচ্ছে 200 কেলভিন তাপমাত্রা আছে, ওয়াই পাত্র এখানে 400 কেলভিন তাপমাত্রা আছে। ওকে, তাহলে বলছে যে ভাইয়া চিত্রে বাল্ব এক্স এর আয়তন বাল্ব ওয়াই এর দ্বিগুণ। তাহলে এক্স এর আয়তন যদি এইটা হচ্ছে আয়তন ভি হয়, এটা হচ্ছে আমাদের 2v, ওয়াই এর দ্বিগুণ। ওকে, তাহলে ব্যবস্থাটিকে একটি আদর্শ গ্যাস দিয়ে এমনভাবে পূর্ণ করা হলো যেন উভয় বাল্বের চাপ সমান হয়। তাহলে উভয় বাল্বের চাপ সমান এবং কি করছে, আদর্শ গ্যাস দিয়ে পূর্ণ করছে। তাহলে এক্স বাল্বের এক্স মোল গ্যাস রয়েছে, তাহলে এই এক্স বাল্বে এক্স মোল গ্যাস রয়েছে, তাহলে এক্স মোল ধরো গ্যাস রয়েছে, এক্স মোল গ্যাস আছে। তাহলে ওয়াই গ্যাসের মোল সংখ্যা কত, ওয়াই গ্যাসের মোল সংখ্যা কত? দেখো বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো যখনই আমাদের আলটিমেটলি কি থাকবে যে ভাইয়া আমাদের হচ্ছে এক্স মোল গ্যাস আছে, তাহলে আমরা ওই যে আদর্শ সমীকরণকে কি জানি, আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এন আর টি জানি না। তাহলে এখানে যেহেতু মোল সংখ্যার জন্য বের করব, তখন আমরা কি করব যে ভাইয়া পি অফ এক্স ভি অফ এক্স এন অফ এক্স, আর তো কনস্ট্যান্ট মান, আর টি হচ্ছে টি অফ এক্স। আর যদি ওয়াই পাত্রের জন্য কনসিডার করি তাহলে পি অফ ওয়াই ভি অফ ওয়াই এন অফ ওয়াই আর টি অফ ওয়াই। ঠিক আছে, যখন আমরা মোল সংখ্যা নিয়ে কাজ করব। ওকে, তাহলে এখন আমাদেরকে কার মোল বের করতে বলছে, আমাদের মানে ওয়াই এর মোল সংখ্যা বের করতে বলছে। কার বের করতে বলছে, ওয়াই এর মোল সংখ্যা বের করতে বলছে। ওকে, তাহলে ওয়াই এর যদি আমরা মোল সংখ্যা বের করি, তার মানে আমরা এখান থেকে ওয়াই এর মোল সংখ্যা যদি আমরা বের করি, তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এইখান থেকে ধরো ভাগ করে দিই, ভাগ করলেই চলে আসবে, ভাগ করলেই চলে আসবে। ওকে, ভাগ করলেই চলে আসবে। তাহলে দেখো এইখান থেকে আমরা আমরা টি 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 তাপমাত্রা হচ্ছে দুইটা, তাপমাত্রা নিয়ে আলোচনা, তাপমাত্রা তো ভিন্ন ভিন্ন আছে, তাপমাত্রা না দিলেও চলবে, কারণ আলটিমেটলি আমাদের তো, হ্যাঁ ওকে, তাহলে আমাদের কি বলা আছে, চাপ আয়তন দ্বিগুণ, তাহলে আলটিমেটলি আয়তন নিয়ে কাজ করলেই চলে যাচ্ছে। তাহলে আমাদের দেখো চাপ সমান, তাহলে এইখানে আছে চাপ সমান। ওকে ঠিক আছে, তাহলে চাপ সমান হইলে আমাদের পি এটা নিয়েও কাজ নাই, তাহলে আমরা এই দেখো এইখান থেকে একটু কাস্টমাইজ করে নেই। দেখো পুরা সূত্র নেওয়ার দরকার নাই। দেখো তো ভাইয়া এখানে এন এর সাথে ভি এর কি সম্পর্ক, তাহলে এন এক্স সমানুপাতিক আমরা ভি এক্স লিখতে পারবো, একটু শর্ট করে নেই। আবার এন ওয়াই সমানুপাতিক আমরা কি লিখতে পারবো, ভি ওয়াই লিখতে পারবো। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো তো যে ভাইয়া আমরা এন এক্স ডিভাইডেড বাই এন ওয়াই ইকুয়াল টু আমরা ভি অফ এক্স ডিভাইডেড বাই ভি অফ ওয়াই। তাহলে ভি অফ এক্স কত, ভি অফ এক্স হচ্ছে আমাদের, ভি অফ ওয়াই যদি ভি হয় এটা হচ্ছে 2v, ভি অফ ওয়াই যদি আমাদের কি হয় ভি অফ ওয়াই, তাহলে আমাদের হচ্ছে ভি অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2v আর 2vx। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি, দাঁড়াও এইখান থেকে ওয়াই যদি আমরা আনি, তাহলে ওয়াইটা হচ্ছে ভি অফ এক্স এর মান যদি বসাই দেই, তার মানে তো 2v আসতেছে, আর ভি অফ ওয়াই এর মান হচ্ছে ওয়াই এর দ্বিগুণ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে যদি ভি ধরি তাহলে ভি এর দ্বিগুণ, তাহলে 2 কাটা যাচ্ছে, দ্যাট মিনস আমাদের হচ্ছে এইখানে থাকতেছে 2, তাহলে এর নিচে কিছু নাই মানে মনে মনে 1। দেখো এইখানে একটু ঝামেলা আছে, এইখানে একটু ঝামেলা কি আছে দেখো, একটু কেয়ারফুল থাকতে হবে। সো এইটা যদি আমরা দেখি যে ভাইয়া তাহলে তো আমাদের এই যে 2x অ্যান্সার হওয়ার কথা, 2x কিন্তু অ্যান্সার না। দেখো একটু তোমাদেরকে একটু বিষয় একটা কেয়ারফুল থাকতে হবে, যারা বের করতে বলছে তাকে সবসময় অনুপাতের উপরে রাখলে সব থেকে বেশি সুবিধা হয়। সো আমরা এখানে nx দ্বারা শুরু করছি, বাট আমাদের কিন্তু
এন এক্স বের করতে বলে নাই, এন ওয়াই বের করতে বলছে। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা এইভাবে না করলে আরও সুবিধা হবে। তুমি সবসময় খেয়াল রাখবা কারে বের করতে বলছে, কাকে বের করতে বলছে ভাই? বের করতে বলছে তোমার ওয়াই এর মূল সংখ্যা। তাহলে ওয়াই তার মানে যাকে বের করতে বলে তাকে সবসময় অনুপাতের উপরে রাখবা, তার মানে এন ওয়াই ডিভাইডেড বাই এন এক্স। তাহলে এখানে কি হবে? ভি ওয়াই ডিভাইডেড বাই আমাদের ভি এক্স। তাহলে ভি ওয়াই এর মান কত? ভি ওয়াই এর মান ভি ডিভাইডেড বাই আমাদের এখানে 2v। তাহলে ভি ভি কাটা। তাহলে দেখো এন ওয়াইটা কি হচ্ছে? তাহলে অতএব এন ওয়াই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 এন এক্স। তাহলে এন এক্স, এন এরটা কত দেওয়া আছে দেখো, এই যে আমাদের এক্স এরটা কত দেওয়া আছে, এক্স আমাদের এক্স পরিমাণে, তার মানে এক্স ডিভাইডেড বাই আমরা 2 পাচ্ছি। তাহলে এক্স ডিভাইডেড বাই 2 কোথায়? এই যে খ নাম্বারটা দেখছো, এটা হবে না। এটা খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন, খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। দেখো এইখান থেকে আমরা সূত্রটা থেকে আমরা জাস্ট যদি একটু সমানুপাতিক ব্যস্তানুপাতিক সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্কটা করে নেই, তাহলে ম্যাথটা বুঝতে খুব সুবিধা হবে। আর আমরা ক্যালকুলেশন মিস্টেক এড়াতে নর্মালি এইটা বিষয় খেয়াল রাখবো, যাকে বের করতে বলে তাকে সবসময় অনুপাতের উপরে রাখবো, যাকে বের করতে বলে তাকে সবসময় অনুপাতের উপরে রাখবো। সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলেন তো দেখি ক্লিয়ার কিনা। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? টেম্পারেচার না দিলেও হবে, হ্যাঁ প্যারা নাই, কারণ আমাদের কি জাস্ট আমরা এই যে এখান থেকে সমানুপাতিক ব্যস্তানুপাতিক নিয়ে করছি, তাহলে আরও ক্যালকুলেশন শর্ট হয়ে গেছে। টেম্পারেচার না দিলেও প্যারা নাই, কারণ আলটিমেটলি আমাদের তো লাগবে কি, দেওয়া আছে হচ্ছে এক্স এর মান, আলটিমেটলি আমরা জাস্ট খালি বের করবো হচ্ছে আমাদের চাপ যেহেতু সমান দেওয়া আছে, তাহলে আমরা মূল সংখ্যার আয়তন নিয়ে কল্পনা করলেই হয়ে যাচ্ছে। ওকে, সবাই কি বুঝতে পারছেন বলেন? সবাই কি বুঝতে পারছেন বলেন? সবাই কি বুঝতে পারছেন? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট এই প্রশ্নটা একটু জোস প্রশ্ন। সো এই ধরনের প্রবলেমগুলো নর্মালি যখন আমরা সিকিউতে আসবে, এই ধরনের প্রবলেমগুলো যখন আমরা সিকিউতে আসবে তখন কিন্তু বেসিকের নিয়মে করব, বাট যখন এমসিকিউতে আসবে সিকিউ প্রবলেমগুলো, ওই যে আমি আর্কাইভ ক্লাসে সিকিউ কীভাবে সমাধান করতে হবে সব কিছু দেখা দিচ্ছে, কারণ এখানে সিকিউতেই জোর দিছি আমি। এখন দেখো এই ধরনের প্রবলেমগুলো গাইডে দেখবো অনেক বড় বড় করে সমাধান করে দেওয়া আছে, বুঝছো? এটা ময়মনসিংহ বোর্ড 22-এ আসা প্রশ্ন, বাট আমরা এমসিকিউতে কত দ্রুত করতে পারি দেখো, এটা একটা টেকনিক শেখাই দিই। যে ভাইয়া আগে প্রশ্নটা পড়ি, যে কোনো হ্রদের তলদেশ থেকে একটি পানির উপরিতলে আসা একটি বুদবুদের ব্যাস 3 গুণ হয়েছে। তাহলে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে কে 3 গুণ হয়েছে, ব্যাস 3 গুণ হয়েছে। ওকে, হ্রদের পানির সর্বোচ্চ তাপমাত্রা ও ঘনত্ব সমান হলে হ্রদের গভীরতা কত? তাহলে হ্রদের গভীরতার একটা স্পেশাল টেকনিক শেখাই, চলো। তোমাকে যদি বলা হয় আয়তন n গুণ হয়েছে, আয়তন n গুণ, তাহলে এইচ ইকুয়াল টু হবে n-1 ইন্টু 10.2 মিটার, এটা হচ্ছে শর্টকাট। তোমাকে যদি বলা হয় ক্ষেত্রফল n গুণ হয়েছে, তাহলে এইচ ইকুয়াল টু n² - 1 ইন্টু 10.33 বা 10.2 দিলেই হবে, প্যারা নাই। আর যদি তোমাকে বলা হয় যে ভাই ব্যাস বা ব্যাসার্ধ n গুণ হয়েছে, তাহলে আমাদের এইচ ইকুয়াল টু হবে n³ - 1 10.33। ওকে, তাহলে আমার পরীক্ষার প্রশ্নে কি দেওয়া আছে ভাই? ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস। তাহলে আমাদের কোন সূত্র পড়বে? n³ - 1। তাহলে n এর মান কত? এই যে কয় গুণ হয়েছে? 3 গুণ, তার মানে n এর মান হচ্ছে 3। তাহলে আমরা শর্টকাট সূত্র বসাই দিই, তাহলে মানে আমাদের n এর মান হচ্ছে 3, তার মানে 3 পাওয়ার 3 - 1 ইন্টু 10.33। দেখো খুব দ্রুত অ্যান্সার হয়ে যাবে। তাহলে 27 - 1 10.33, তাহলে এখানে আসতেছে 26 ইন্টু 10.33। তাহলে এটাকে গুণ করো, তাহলে এটাকে গুণ করলে কত আসবে? এটাকে যদি আমরা গুণ করি দেখবে যে 200 সামথিং চলে আসতেছে, 260-এর ঘরে আসবে। দেখো অত বড় একটা অপশন একটাতেই আছে, দেখো এটা মুখে মুখেও ক্যালকুলেশন করা সম্ভব, ঠিক আছে? যদি এমসিকিউতে আসে তাহলে এই ট্রিক্স অবলম্বন করবা, দেখবা যে ভাইয়া কি দেওয়া আছে, আয়তন থাকলে n-1 ইন্টু 10.2, ক্ষেত্রফল থাকলে n² - 1 ইন্টু 10.3, আবার ব্যাস বা ব্যাসার্ধ থাকলে n³। সো এইখানে তোমাকে খেয়াল রাখতে হবে, দেখো আমরা চেঞ্জ করতেছি কি n এর পাওয়ার, দেখো এখানে জাস্ট n, এখানে n², এখানে n³। সো আয়তন থাকলে n, ক্ষেত্রফল থাকলে n², ব্যাস বা ব্যাসার্ধ থাকলে n³। সবাই বুঝতে পারছো? বলো সবাই কি বুঝতে পারছো ভাইয়া? এই প্রশ্নটা জোস একটা প্রশ্ন। আমরা চাইলে শর্টকাট দিয়ে খুব দ্রুত সমাধান করে ফেলতে পারি। খুব দ্রুত সমাধান করতে পারি। আমরা চাইলে সমাধান করে ফেলতে পারবো। ওকে, সো এমসিকিউতে আসলে আমরা এই অ্যাপ্রোচে করার চেষ্টা করব, তাহলে দ্রুত আমরা সমাধান করতে পারবো। ওকে, তাহলে চলো নেক্সটে যাই আমরা। দেখো যে টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো কত তাপমাত্রায়? আমাদের উক্ত বায়ুর চাপ এবং আয়তন আমাদের কি হবে? দ্বিগুণ হবে।
চাপ এবং আয়তন। তাহলে দেখো চাপ আয়তন টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে, তাহলে টি তাপমাত্রা মানে সবই দেওয়া আছে। তাহলে কত আমাদের হচ্ছে তাপমাত্রা, দ্যাট মিনস টি টুর মান বের করতে বলছে। ওকে, টি টুর মান যেহেতু বের করতে বলছে, তাহলে আমাদের কোন সূত্র পড়বে ভাই? টি আছে, ভি আছে, পি আছে, সবই আছে। তাহলে আমাদের টি থাকলে সব নিচে চলে আসে, তাহলে সমন্বয় সূত্রটা হবে। তাহলে পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু। তাহলে এখান থেকে টি টুর মান বের করো। তাহলে টি টু ইকুয়াল টু হবে পি টু ভি টু টি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান ভি ওয়ান। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে? তাপমাত্রা হচ্ছে টি ওয়ান, টি ওয়ানের মান টি দেওয়া আছে। তাহলে চাপ এবং আয়তন কি হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে। চাপ এবং আয়তন দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 2v। তাহলে ভি ভি কাটা, পি পি কাটা, তাহলে 2 2 4, তার মানে 4t আসতেছে। তাহলে 4t কোথায় ভাইয়া? ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে কি ভাইয়া? ঘ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। আচ্ছা, রিয়া কি বলছো যে ভাইয়া আপনি যেগুলো এমসিকিউ পড়ান বাকি পড়বো কিনা? অবশ্যই তুমি আগে আমি যেগুলো পড়াই সেগুলো আগে গুরুত্ব দিয়ে বেশি ভালো করে পড়বা, তারপরে সময় পাইলে বাকিগুলোও পড়বা। দেখো এইটা আলটিমেটলি কোনো টিচার বা কোনো হচ্ছে ধরো আলটিমেটলি হচ্ছে বড় ভাই বা বড় আপু যাকেই জিজ্ঞেস করবা, তোমাকে কেউ সাজেস্ট করবে যে তুমি কম পড়ো, যে একটু পড়লেই হবে? তোমার আসলে ইচ্ছাটা কি? তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে ভালো একটা রেজাল্ট। তাহলে ভালো রেজাল্ট করতে গেলে কম পইরা কেউ ভালো রেজাল্ট করা সম্ভব? জীবনেও না। তোমাকে প্রচুর পড়তে হবে, এটাই হচ্ছে চরম বাস্তবতা। আমরা ক্লাস নেই কি সবগুলান প্রশ্ন অ্যানালাইসিস করে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলান আমরা নেই, তাই না? সো তুমি এগুলো আগে অবশ্যই ভালো মতো দেখবা, কারণ এগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তুমি সময় বের করতে পারলে আরও ভালো, তুমি যদি বাকিগুলোও দেখো। ওকে, যত প্র্যাকটিস করবা তত তুমি অন্যদের তুলনায় আগায় থাকবা এবং তত হুবহুব কমন পাওয়া যাবে পরীক্ষার হলে, বুঝছো? আর যত কম প্র্যাকটিস করবা তত আলটিমেটলি কি হবে? পরীক্ষার হলে তোমার টাইম বেশি লাগবে। যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি দ্রুত সমাধান করতে পারবা, বুঝতে পারছো? নেক্সটে আসি আমরা। দেখো পরম শূন্য তাপমাত্রা কোনটি? দেখো ভাই, তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রার একদম ডিরেক্ট ফিক্সড মান মুখস্থ রাখতে হবে। সো পরম শূন্য তাপমাত্রা আমরা এইভাবে মনে রাখি যে ওকে, আমরা বলি না এই কাজটা করে দিস, তো আমরা বলি ঠিক আছে ওকে করে দিব না। পরম শূন্য তাপমাত্রা মানে ওকে, তার মানে ক্যালভিন স্কেলে হচ্ছে কত? 0 ক্যালভিন, এবং সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে সেলসিয়াসে আছে সবাই, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস, প্লাসটা না কিন্তু, ক নাম্বার ভুল করে দাগানো যাবে না। তাহলে পরম শূন্য তাপমাত্রা ক্যালভিন স্কেলে কত ভাইয়া? পরম শূন্য তাপমাত্রা ক্যালভিন স্কেলে 0 ক্যালভিন, সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে বলতে পারে যে ভাইয়া পরম শূন্য তাপমাত্রার বৈশিষ্ট্য মনে রাখবা। পরম শূন্য তাপমাত্রায় নর্মালি অনেক কিছু শূন্য হয়ে যায়। ধরো গতিশক্তি শূন্য হবে, তারপরে হচ্ছে স্থিতিশক্তি শূন্য হবে বা বিভব শক্তি শূন্য হবে, তারপরে সিআরএমএস বেগ শূন্য হবে, সো আয়তন শূন্য হবে, এগুলো সব কিছু কি হয়? শূন্য হয়। সো কোন তাপমাত্রায় তোমাকে বলবে আয়তন শূন্য? সেটা পরম শূন্য তাপমাত্রা হয় -273 ডিগ্রি সেলসিয়াস, অথবা ক্যালভিন স্কেলে থাকলে 0 ক্যালভিন বসাইতে হবে। নেক্সটে আসো যে ভাইয়া গ্যাস অণুর মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার কি আসলে? তাহলে দেখো মূল গড় বর্গবেগ তার মানে সিআরএমএস। তাহলে সিআরএমএসটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ এর জন্য। সেটা কি? দুইটা সূত্র মনে রাখতে হবে, 3RT ডিভাইডেড বাই এম একটা আছে, আর একটা আছে হচ্ছে √3p ডিভাইডেড বাই রো। এই দুইটা সূত্র তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো এখন তাপমাত্রার সাথে কোনটা সম্পর্ক? এই যে এটা। তাহলে এখানে সিআরএমএস ইকুয়াল টু কি লিখতে পারবো? যে ভাই √t, তার মানে বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। তাহলে দেখো তো বর্গমূলের সমানুপাতিক কোথায় আছে? ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া বর্গমূলের সমানুপাতিক। এগুলো থিওরি টাইপ প্রশ্ন। সো ওই জিনিসটাই দেখো অনেক বোর্ডে আসছে, অনেক বোর্ডে। তাহলে আমরা সিআরএমএস এর সাথে তাপমাত্রার কি সম্পর্ক পাইলাম? বর্গমূলের ব্যস্তানুপাতিক না, বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। আর বর্গমূলের ব্যস্তানুপাতিক কার সাথে সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকেও আমাদের ম্যাথমেটিক্স আসে যে ভাইয়া ভরের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক মনে রাখবা। নেক্সটে আসো যে ভাইয়া তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে 10 ms ইনভার্স 1, 15 ms ইনভার্স 1 এবং 20 ms ইনভার্স 1 আছে। তাহলে মূল গড় বর্গবেগ কত? যদি তখন n সংখ্যক থাকে তখন আমাদের সিআরএমএস বের করার নিয়ম কি? সিআরএমএস বের করার নিয়ম হচ্ছে যে √c1² + c2² + c3², আর এইখানে নর্মালি n থাকবে। তাহলে দেখো এখানে আমরা কি করব যে ভাইয়া 10² + 15² + 20² ডিভাইডেড বাই কয়টা বেগ আছে? 3টা বেগ। এটাকে ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সার চলে আসবে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি করবো ভাইয়া? এখান থেকে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এখান থেকে অ্যান্সার চলে আসবে। সো এইটা তুমি চাইলে না, তুমি দেখা মাত্র 1 সেকেন্ডে উত্তর বলে দিতে পারবা। দেখা মাত্রই 1 সেকেন্ডে উত্তর বলে দিতে পারবা। সেটা কিভাবে? চলো একটা টেকনিক শিখি। দেখবা যদি কখনো থাকে এখানে বিজোড় সংখ্যক, নর্মালি সবসময় বিজোড় সংখ্যকই থাকে,
বিজোড় সংখ্যক যদি বেগ থাকে, তার মানে দেখো এইটা আমাদের কি 10, 15, 20, তাহলে কয়টা আছে? 3টা বেগ আছে, তাহলে বিজোড় সংখ্যক বেগ। তাহলে অ্যান্সার হবে মাঝেরটার থেকে একটু বেশি। শর্টকাট কি? মাঝেরটার থেকে একটু বেশি, মাঝেরটার থেকে একটু বেশি। অ্যান্সার কি হবে ভাইয়া? মাঝেরটার থেকে একটু বেশি, মাঝেরটার থেকে একটু বেশি। অ্যান্সার কি হবে? মাঝেরটার থেকে একটু বেশি। তাহলে অ্যান্সার কি? 15 পয়েন্ট সামথিং। 15 কিন্তু হবে না, একটু বেশি হবে, 15 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস গ নাম্বারটা রাইট অ্যান্সার। ধরো এখন আমি তোমাকে একটা প্রশ্ন ধরি, ধরো 15, 20, 25, 30, 35 আছে, তাহলে এটা সিআরএমএস কত বলো দেখি? তাহলে সিআরএমএস কত হবে? দেখো ভাইয়া এখানে 5টা আছে, তাহলে কি মাঝেরটা, তাহলে এইটা গেল, তাহলে মাঝে কে আছে এখন? 25, তাহলে 25 পয়েন্ট সামথিং আসবে, 25 পয়েন্ট সামথিং। অপশনে 25 পয়েন্ট সামথিং যেটা দেখবা সেটাই দাগাই দিবা। ওকে, এটা হচ্ছে মহা স্পেশাল টেকনিক। ঠিক আছে, দেখা মাত্রই তুমি উত্তর করতে পারবা, দেখা মাত্রই তুমি উত্তর করতে পারবা, মহা স্পেশাল টেকনিক। ওকে, বুঝতে পারছেন? তার মানে আমরা সিআরএমএস যদি এন সংখ্যক আমাদের হচ্ছে বেগের ক্ষেত্রে সিআরএমএস বের করতে বলে, তাহলে সূত্র দিয়েও করতে পারি, অথবা দেখা মাত্রই উত্তর করতে পারবো যে বিজোড় সংখ্যক থাকলে মাঝেরটার থেকে একটু বেশি, জোড় সংখ্যক থাকবে না, নর্মালি বিজোড় সংখ্যকই থাকবে। ওকে, আচ্ছা পরে আসি আমরা যে ভাইয়া কোন তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ এর সমান হবে। তাহলে হাইড্রোজেনের সমান হইতে হবে, কিন্তু আমাদের কি বলছে যে ভাইয়া, আমাদেরকে বলছে যে ভাইয়া অক্সিজেনের মূল গড় বর্গবেগের আলটিমেটলি তাপমাত্রা কত? -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, -200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সবার আগে আমরা গড় বর্গবেগ, তার মানে অক্সিজেন CO2 আর হচ্ছে CH2, এটাকে সমান ধরে নেই। তাহলে দেখো এখানে আমাদের কার কার সাথে সম্পর্ক লাগবে? আমাদের হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি, দেখো আমাদের টি লাগবে, কারণ আমাদের টি দেওয়া আছে এখানে, টি বের করতে বলছে নর্মালি। আর একটা আছে কি আমাদের এম, তার মানে এখানে সূত্র বসাই দাও যে ভাইয়া √3RT, তার মানে T(O2) ডিভাইডেড বাই এম অফ O2 লিখে দাও। তাহলে √3R, এগুলো তো কনস্ট্যান্ট জিনিস, T(H2) M(H2). তাহলে ভাই এটাকে দেখো, এই যে রুট কাটা 3RT কাটা, এই পাশে রুট কাটা 3RT কাটা, কেটে দাও। তাহলে এখন তুমি এটাকে কি লিখতে পারো? দেখো তোমার দরকার হচ্ছে কোন তাপমাত্রায় অক্সিজেনের এত হইলে কোন তাপমাত্রায় আলটিমেটলি অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ, কোন তাপমাত্রায় অক্সিজেনের অণুর মূল গড় বর্গবেগ, দ্যাট মিনস T(O2) বের করতে বলছে। তাহলে এখানে আর গুণ করে দিই আমরা, তাহলে T(O2), তাহলে T(O2) যদি বের করি, তাহলে এখানে হচ্ছে M(O2) ইন্টু T(H2) ডিভাইডেড বাই কি হবে? M(H2). এখন মান বসাই দাও ভাইয়া। তাহলে M(O2)র মান কত? যে ভাইয়া অক্সিজেনের 32 আর হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে 2। ওকে, আর এইখান থেকে আমরা যদি দেখি যে ভাইয়া হাইড্রোজেনের তাপমাত্রা কত, এখান থেকে -273, তাহলে আমাদের এখানে যোগ 273 করতে হবে, আর এখানে 200 করে দাও, তাহলে শুধুমাত্র 73 থাকতেছে, তাহলে 73। ওকে, তাহলে 16 দুগুণ 32, তাহলে 16 × 75, 16 × 75 করলে, আচ্ছা এই 75 কেন, 73 হবে, সরি, তাহলে 73, তাহলে 16 × 73 করো, যা আসবে তাই অ্যান্সার। তাহলে আমাদের 16 × 73, 16 × 73, তাহলে আসতেছে 1168। দেখো তো 1168 আছে, হ্যাঁ এই তো, খ নাম্বারটা রাইট অ্যান্সার। এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খ নাম্বারটা রাইট অ্যান্সার যে ভাইয়া, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, এটাও আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, সো দেখো আমরা জাস্ট ফরমেশন সাজাই নিয়ে আমরা কি করছি, আমরা জাস্ট মান বসাই দিছি। ফরমেশন সাজাই নিয়ে আমরা কি করছি ভাইয়া, জাস্ট মান বসাই দিছি। আমরা পরবর্তীতে আসি, দেখো ডিরেক্ট সূত্র একটু আগেই শিখাইছি, চাপের সাথে কি সম্পর্ক? 3p ডিভাইডেড বাই রো, 3p ডিভাইডেড বাই রো, 3p ডিভাইডেড বাই রো, দ্যাট মিনস ক নাম্বারটাই রাইট অ্যান্সার। নেক্সটে আসি আমরা, দেখো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগ কত? দেখো অক্সিজেনেরটা নর্মালি মুখস্থ রাখতে হয়, কত? 461। ওকে, অক্সিজেনেরটা ডিরেক্ট মুখস্থ, এটা ফিক্সড মান, এটা ফিক্সড মান। কেন ফিক্সড মান ভাইয়া? দেখো আমরা সিআরএমএস এর কি জানি যে √3RT ডিভাইডেড বাই আমাদের এম, তাহলে এইটাও তো ফিক্সড, এম আরও ফিক্সড, আর টি স্বাভাবিক তাপমাত্রা মানে 273, তাহলে এখানে সবই ফিক্সড মান। স্বাভাবিক তাপমাত্রা ও চাপ যদি বলা থাকে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, তাহলে ফিক্সড মান সবই, তাহলে এইটা মান মুখস্থ রাখাটাই ভালো। তুমি এখানে সব মান বসাই দিয়ে দেখবে যে 461 আসবে। আর এটা না ডিরেক্ট
তোমার এইচএসসিতে আসে, এডমিশনে আসে, মেডিকেলেও আসে, মেডিকেলে অনেকবার আসছে এটা। সো এটা কষ্ট করে মুখস্থ রাখবা। অক্সিজেনেরটা কত? 461, অক্সিজেনেরটা কত? 461। এটা কখনোই চেঞ্জ হওয়া সম্ভব না যদি স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বলা থাকে, কারণ এগুলো তো কোনোটাই চেঞ্জ হবে না, কারণ ফিক্সড মান। ওকে, নেক্সটে আসি আমরা। দেখো যে ভাইয়া স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব দেওয়া হয়েছে, তার মানে এটা রো এর মান দেওয়া আছে। তাহলে তোমাকে বের করছে সিআরএমএস এর। তাহলে সিআরএমএস এর কোন সূত্র হবে? 3RT ডিভাইডেড বাই এম? না, এখন হবে সিআরএমএস এর সূত্র হচ্ছে 3P ডিভাইডেড বাই রো। তাহলে স্বাভাবিক চাপটা কত? স্বাভাবিক চাপ ওই যে প্যাসকেল এককে নিতে হবে। দ্যাট মিনস আমরা এখান থেকে কত পাবো? যে ভাইয়া 3 ইন্টু 1.013 ইন্টু 10⁵ ডিভাইড বাই রো এর মান কত? দেখো ওই যে দেওয়া আছে যে 1.25, তারপরে রুট করে দাও। তাহলে এটাকে ক্যালকুলেট করো, যা আসবে তাই মূলত অ্যান্সার। যা আসবে তাই মূলত অ্যান্সার। দেখবা যে এটা থেকে চলে আসতেছে 493 পয়েন্ট সামথিং। তাহলে 493 পয়েন্ট সামথিং, এই যে আমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার চলে আসতেছে। তার মানে তোমাকে প্রশ্নই বলে দিবে যে ভাই কোন সূত্র ইউজ করতে হবে। যেহেতু এখানে ঘনত্ব দেওয়া আছে, দ্যাট মিনস রো এর মান দেওয়া আছে, তাহলে আমাদের 3P ডিভাইড বাই রো। আর যদি আমাদের কি দেওয়া থাকতো? আমাদের আণবিক ভর থাকতো, অর্থাৎ অক্সিজেন আলটিমেটলি যদি দেওয়া থাকতো, তাপমাত্রা দেওয়া থাকতো, তখন আমরা এখান থেকে কি বলতে পারতাম যে ভাইয়া যেহেতু ঘনত্ব না থাকে তাহলে 3RT ডিভাইড বাই রো। বাট যেহেতু ঘনত্ব আছে তাহলে ঘনত্ব অবশ্যই কনসিডার করতে হবে। নেক্সটে আসে যে ভাইয়া আমাদের গ্যাসের অণুর গড় মুক্তপথ তার ঘনত্বের কি? গড় মুক্তপথটা এটা মনে রাখবা, গড় মুক্তপথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক। খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি টাইপ প্রশ্ন, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যে ভাইয়া গড় মুক্তপথটা ঘনত্বের কি সম্পর্ক? গড় মুক্তপথটা ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। গড় মুক্তপথটা কি ভাইয়া? ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। গড় মুক্তপথটা ঘনত্বের সাথে কি ভাইয়া? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা 19 কি হয়েছে মীরা? এতক্ষণ পর কমেন্ট, হাই হাই, 19 তো অনেক আগেই শেষ করে ফেলছি। 19 তো কিছুই না বাবা, এটা ডিরেক্ট সূত্র চাপের সাথে সিআরএমএস এর সূত্র, যে সিআরএমএস ইকুয়াল টু √3P ডিভাইডেড বাই রো। বুঝছেন? 19 তো ডিরেক্ট সূত্র রে, এখানে কি বোঝানোর কি আছে? 19 তো ডিরেক্ট সূত্র। নেক্সটে আসো। দেখো এই যে এটাও ডিরেক্ট সূত্র যে ভাই একটি গ্যাসের গড় গতিশক্তি কত? যদি আমাদের গড় গতিশক্তি বোল্টজম্যান ধ্রুবক কে এর মান দেওয়া থাকে, বোল্টজম্যান ধ্রুবক কে এর মান দেওয়া থাকে, তাহলে আমাকে মনে রাখতে হবে 3/2 KT। এটা মুখস্থ রাখতে হবে। দেখো এই যে কেটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক। ঠিক আছে? সো বোল্টজম্যান ধ্রুবকে আমাদের একটি গ্যাসের গড় গতিশক্তি কত হবে? 3/2 KT। এটা ডিরেক্ট মুখস্থ, সূত্রটা ফিক্সড মনে রাখতে হবে, সূত্রটা মনে রাখতে হবে। তারপরে আসো নেক্সটে যদি আমরা আসি যে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে অনেকবার আসছে, দেখছো গ্রাফটা, তাহলে শক্তি এবং তাপমাত্রার সাথে সম্পর্ক কি? তাহলে শক্তি এবং তাপমাত্রার সাথে সম্পর্ক কি জানি আমরা? যে ভাইয়া আমরা এন মোল গ্যাসের গতিশক্তি নির্ণয় সূত্র কি জানি? যে ভাইয়া 3/2 nRT। তাহলে শক্তির সাথে কি সম্পর্ক? ইর সাথে টির কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক হলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা কোথায়? এই যে এটা গ নাম্বারটা, এটা কিন্তু এই যে সামনে ডিস্টেন্স, এটা হবে না। সো আমাদের আলটিমেটলি সি নাম্বারটা রাইট আনসার। দেখো এটা অনেকবার বোর্ডে আসছে, ক্যাডেট কলেজে আসছে, সো বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, সো পরবর্তীতে আমরা আসি। দেখো যে কোনো গ্যাসের চাপ তার একক আয়তনে অণুর গতিশক্তি কত অংশ? দেখো এটা ডিরেক্ট সূত্র, আমরা মনে রাখতে হবে যে ভাই ই ইকুয়াল টু 3/2 PV, ই ইকুয়াল টু 3/2 PV, ই ইকুয়াল টু 3/2 PV। ওকে, এটা ডিরেক্ট সূত্র, এটা ডিরেক্ট সূত্র, এটা গতিশক্তির ডিরেক্ট সূত্র। তাহলে তোমাকে বলছে যে কোনো গ্যাসের, এখানে কিন্তু বেশ কয়েকটা সূত্র মনে রাখতে হবে, লাস্টের দিকে আইসা বেশ কয়েকটা সূত্র মনে রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো কোনো গ্যাসের চাপ তার একক আয়তনের গতিশক্তির, কোনো গ্যাসের চাপ একক আয়তনের, তাহলে চাপটা একক আয়তনে কত? 3/2। চাপটা কোনো গ্যাসের চাপ তার একক আয়তনের চাপ, তাহলে পি এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে বের করো। তাহলে পি ইকুয়াল টু এটা 2/3 আমাদের হচ্ছে ই ডিভাইডেড বাই ভি, তাই না? তাহলে কত হচ্ছে? কোনো একক আয়তনের 3/2, তার মানে 2 মানে উল্টাই যাবে 2/3। তাহলে 2/3 কোথায়? যে ক নাম্বারটা রাইট আনসার হবে, ক নাম্বারটা আমাদের রাইট আনসার হবে, ক নাম্বারটা আমাদের রাইট আনসার হবে। বুঝছেন? ক নাম্বারটা আমাদের রাইট আনসার হবে। জাস্ট আমরা যেহেতু কোনো গ্যাসের চাপ তার চাপ বের করতে বলছে, তাহলে পিটাকে বের করলে এটা উল্টাই যাবে, এটা উল্টাই যাবে, তার মানে ক নাম্বারটা আমাদের রাইট আনসার। বুঝছো? ক নাম্বারটা আমাদের রাইট আনসার। বুঝা গেছে ভাইয়া? ক নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা মীরা বলছো 18। আচ্ছা 18 নাম্বারে কি ছিল? 18 নাম্বার তো বেশ সহজ ছিল রে। দেখো বুঝো নাই কেন ভাই?
দেখো এখানে তোমাকে বলেই দিছে যে ভাইয়া যে কোন তাপমাত্রায়, তার মানে টি বের করতে হবে, কোন তাপমাত্রায় অক্সিজেন অণুর, তার মানে T(O2) বের করতে বলছে তোমাকে। ওকে, তাহলে গড় গতিশক্তি এত তাপমাত্রার হাইড্রোজেন, তার মানে এটা কার তাপমাত্রা দেওয়া আছে? T(H2) দেওয়া আছে। ওকে, তাহলে হাইড্রোজেন অণুর মূল বর্গবেগ সমান হবে। তাহলে তোমাকে বলছে যে ভাই এখানে শর্ত কি? মূল বর্গবেগ সমান। তাহলে আমরা ওইখান থেকে শর্ত মতে COO2 CH2, তাহলে CRMS এর সূত্র কি জানি বাবা? যে √3RT/m। তাহলে এখানে বসাই দিছি এই যে 3R এগুলো তো কনস্ট্যান্ট মান, এগুলো এই জন্য চেঞ্জ করে নেই। তাহলে T এর জায়গায় T(O2), M এর জায়গায় M(O2), T(H2), M(H2). তাহলে এখন উভয় পাশে বর্গ করে দাও। বর্গ করলে কি হবে? এই রুট আর রুট কাটা যাবে, তারপরে 3R এখানে আছে কাটা যাবে, তারপরে এখানে অবশিষ্ট থাকলো কি এখানে? তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে এই এতটুকু T(O2), M(O2), এইখানে অবশিষ্ট থাকতেছে এতটুকু T(H2), M(H2). তারপরে কিচ্ছু করে নেই, আর গুণ করে দিয়ে T(O2)র মান বের করছি, আলটিমেটলি পরে মান বসাই দিছি, শেষ। বুঝছো? চলো নেক্সটে যাই। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে। ভাইয়া একটু মনোযোগ দেই আমরা। দেখো এখানে কি বলছে যে ভাই এখানে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্র। ওকে, পাত্রর মধ্যে হচ্ছে দেখা গেছে 40 গ্রাম অক্সিজেন বলা আছে, 40 গ্রাম অক্সিজেন বলা আছে, 27 ডিগ্রি সেলসিয়াস বলা আছে। ওকে, এখানে আর এর মানও দেওয়া আছে। ওকে, অক্সিজেন অণুর আণবিক ভরও দেওয়া আছে 32 গ্রাম, আর সবই দেওয়া আছে। তাহলে চিত্র অনুযায়ী এ পাত্রের মোট গতিশক্তি কত? দেখো যদি এন আমাদের দেওয়া থাকে, দ্যাট মিনস আমাদের কি ভাইয়া, যে এন মোল গ্যাসের জন্য গতিশক্তি নির্ণয়ের আলটিমেটলি আমরা জানি 3/2 nRT। তাহলে এন এর মান W/m। তাহলে এখানে W কত দেওয়া আছে? 40 গ্রাম। তাহলে 40/32। সো এখানে ক্যালকুলেশন করো, 40/32 কত আসে? যদি ওই অবস্থায় রাখো প্যারা নাই। তাহলে 3/2 40/32, আর এর মান হচ্ছে 8.314। টির মান ভাইয়া, টির মান কত? 27। তার মানে 273 যোগ করো 300 কেলভিন। সো এইটারে ক্যালকুলেট করলে যা আসবে তাই অ্যান্সার। খুবই ইজি। সো গতিশক্তির সূত্র মনে রাখলেই চলবে যে 3/2 nRT। দ্যাট মিনস এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবা 46 দশমিক সামথিং আলটিমেটলি কত আসবে যে ভাইয়া 46,4674। সো এটাকে একটু কাস্টমাইজ করে লিখছে। দেখো 4674কে দশমিক দিলে এখানে 10 পাওয়ার বানাই দিছে, একই কথা। সো আমাদের ঘ নাম্বারটা তখন রাইট অ্যান্সার চলে আসতেছে। আমাদের কি ভাইয়া? ঘ নাম্বারটা তখন রাইট অ্যান্সার চলে আসতেছে। ঘ নাম্বারটা কি ভাইয়া? রাইট অ্যান্সার চলে আসতেছে। ওকে, আমরা নেক্সটে আসি। চলো দেখো নেক্সটে ডিরেক্ট যে ভাই 3/2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কী হবে? ভাই আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি? যে ভাইয়া 3/2 ইন্টু nRT। তাহলে n এর মানই দেওয়া আছে, তাহলে 3/2 nRT আর nRT। তাহলে দেখো এখন শক্তি কত হবে সেটাই তোমাকে বের করতে বলছে, তাহলে তাই না? PV = 3/2 nRT। তাহলে আমরা গতিশক্তির সূত্র কেন লিখছি? দাঁড়াও, আমাদের আলটিমেটলি এত মোলের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ, দ্যাট মিনস আমরা তো এটা জানি PV = nRT। তাহলে n মানে কত? 3/2 RT। ওকে, তাহলে এটাকে আলটিমেটলি কাস্টমাইজ করো। তাহলে এটাকে 2V = 3RT আর করলেই হয়ে যাবে। 2V = 3RT কোথায় আছে? 2PV = 3RT। দ্যাট মিনস গ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। কি ভাইয়া? আমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার আমরা পাচ্ছি। ওকে, বেশ সহজ, যার সূত্র মনে রাখতে হচ্ছে। দেখো নেক্সটে আসো যে ভাইয়া এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত হবে? দেখো এইখানে গতিশক্তি কোন সূত্র বসাবো এটা প্রশ্নই কি দেওয়া আছে? একটা উপাদানের মান দেওয়া আছে যেটা কে এর মান, বোলসম্যান ধ্রুবক। তাহলে এখানে যদি বোলসম্যান ধ্রুবকের বেলা একটু আগে আমরা সূত্র শিখছি না যে বোলসম্যান ধ্রুবকের সূত্র থাকলে কি হয়? আমাদের গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে 3/2 kT। তাহলে কে এর মান বসাই দাও, হয়ে যাবে। কারণ কে এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে, তুমি চাইলে এটা মুখস্থ রাখতে পারো, এটা ফিক্সড মান, ধ্রুবকের মান ফিক্সড হয়, তুমি চাইলে মুখস্থ রাখাটা ভালো। ওকে, তাহলে দেখো এখানে টির মান কত ভাই? 27 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে আনো তাহলে 300 কেলভিন। সো এইটারে ক্যালকুলেট করলে যা আসবে তাই। এটাকে তুমি যদি ক্যালকুলেট করলে দেখবা 6.21 × 10⁻²1। দ্যাট মিনস গ নাম্বারটা রাইট অ্যান্সার চলে আসবে। তাহলে কখন গতিশক্তির কোন সূত্র বসাবো সেটা প্রশ্নই কিন্তু বলে দিচ্ছে। দেখো যখন n মোল গ্যাস, দ্যাট মিনস তোমাকে 22 গ্রাম অক্সিজেন, এত গ্রাম হাইড্রোজেন এরকম বলা থাকবে, তখন ওই
এত গ্রাম, ওইটা থেকে আমরা এন এর মান বের করতে পারবো। এন ইকুয়াল টু কি ডাব্লিউ ডিভাইড বাই এম, তার মানে ওইটা তখন বুঝে নিতে হবে যে এন মোল গ্যাসের গতিশক্তি বের করতে বলতেছে। আর যখন এরকম দেওয়া থাকবে বোল্টজম্যান ধ্রুবকই দেওয়া থাকবে, তখন আমরা বোল্টজম্যান ধ্রুবককে কাজে লাগিয়ে গতিশক্তি বের করবো, এটা হচ্ছে 3/2 কেটি, 3/2 কেটি। ওকে, নেক্সটে আসো। দেখো নেক্সটে এই যে থিওরি টাইপ প্রশ্ন এখান থেকে মুখস্থ রাখতে হবে ভাইয়া, যে দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত। দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের কত। দেখো এখানে আমি একটা চার্ট তোমাদের ইনক্লুড করে দিছি, এই চার্টটা তোমাকে মনে রাখতে হবে। দেখো এক পারমাণবিক গ্যাসের জন্য তোমরা নর্মালি এই দুইটা মনে রাখলেই চলবে। এই যে আলটিমেটলি গামার মান, আচ্ছা এখানে হচ্ছে গামার মানগুলো দেওয়া আছে 1.67, 1.40, 1.33। তোমার এই অনুপাতগুলোর দরকার নাই আপাতত, কারণ এডমিশন টেস্টের জন্য এগুলো লাগে। তুমি জাস্ট গামার মানটা বের করবা, গামার মান মনে রাখবা। আর এখানে স্বাধীনতার মাত্রাটাও তোমাকে মনে রাখতে হবে, স্বাধীনতার মাত্রাটাও তোমাকে মনে রাখতে হবে। ওকে, স্বাধীনতার মাত্রাটাও তোমাকে মনে রাখিতে হবে। সো আমরা যদি স্বাধীনতার মাত্রা দেখি, স্বাধীনতার মাত্রা, তাহলে একটু এখানে স্বাধীনতার মাত্রা দেওয়া নাই, তো আমি লিখে দিই। এই যে এক পারমাণবিকের জন্য এখানে একটু লিখে দিই যে স্বাধীনতার মাত্রাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, ঠিক আছে। এক পারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা হবে 3, দ্বি পারমাণবিকের জন্য হবে 5, ত্রি বা বহু পারমাণবিকের জন্য হবে 6। সো তোমার এখানে মনে রাখতে হবে স্বাধীনতার মাত্রা মানগুলান এবং এই গামার মানগুলান। অনেকবার এমসিকিউতে আসছে, তোমাদের বেলাও চলে আসতে পারে। সো আমাদের প্রশ্নটা কি ছিল, দ্বি পারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা, দ্যাট মিনস 5। ওকে, নেক্সটে আসি। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 6 স্বাধীনতার মাত্রা সম্পূর্ণ কোনো গ্যাসের মোট শক্তি কত হবে। তাহলে 6 স্বাধীনতার মাত্রা সম্পূর্ণ কোনো গ্যাসের মোট শক্তি কত হবে। তাহলে ভাই যদি স্বাধীনতার মাত্রা থাকে তাহলে গতিশক্তি বের করার সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই 2 আমাদের কেটি, এটা সূত্র মনে রাখতে হবে। স্বাধীনতার মাত্রা দেওয়া থাকলে আমাদের শক্তি নির্ণয়ের সূত্র কি, F/2। তাহলে স্বাধীনতার মাত্রা কত, স্বাধীনতার মাত্রা এখানে দেওয়া আছে কত ভাইয়া, স্বাধীনতার মাত্রা হচ্ছে 6, তার মানে এফ এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 কেটি, দ্যাট মিনস 3 দুগুণ 6, তার মানে 3 কেটি অ্যান্সার। সো গ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, গ নাম্বারটা রাইট অ্যান্সার। এখানে বেশ কিছু সূত্র তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, বেশ কিছু সূত্র তোমাকে মনে রাখিতে হবে। ওকে, নেক্সটে আসো, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি, হাইগ্রোমিটার। বেশ গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতে হবে, থিওরি টাইপ প্রশ্ন। পরে আসো যে ভাইয়া শিশিরাঙ্ক বলতে কি বোঝায়। শিশিরাঙ্ক বলতে তাপমাত্রা বোঝায়, মনে রাখতে হবে। কিন্তু যদি প্রশ্ন এরকম থাকে শিশির বলতে কি বোঝায়, শিশির বলতে পানির ফোঁটা, শিশির বলতে পানির ফোঁটা, শিশির বলতে পানির ফোঁটা, শিশিরাঙ্ক বলতে তাপমাত্রা। বেশ গুরুত্বপূর্ণ। দেখো তারপরে বলছে কি, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র শুষ্ক ও বাল্ব, আর্দ্র বাল্ব থার্মোমিটারের পারদের উচ্চতা পার্থক্য হঠাৎ যদি বেড়ে যায়, দেখো হঠাৎ যখনই বেড়ে যাবে তখনই ঝড় হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, যে আমরা যখন দেখি যে হচ্ছে আবহাওয়া অফিসে নর্মালি আগেই পূর্বাভাস দেয় না যে ঝড় আসতেছে, কীভাবে দেয়, নর্মালি এই যে হাইগ্রোমিটার ব্যবহার করা হয়, সেখানে যে শুষ্ক বাল্ব এবং আর্দ্র বাল্ব থাকে, ওই দুইটার পার্ট ব্যবধান যদি হঠাৎ করে বেড়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তখন কি হয়, ঝড় হওয়ার সম্ভাবনা থাকে। আর ধীরে ধীরে বাড়লে কি হবে, ধীরে ধীরে বাড়লে আলটিমেটলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো নেক্সটে আসি, এগুলো থিওরি মনে রাখতে হবে। তারা গ্লেইসার উৎপাদক ডিরেক্ট সূত্র। দেখো গ্লেইসার উৎপাদকের সূত্র কি ভাইয়া, গ্লেইসারের উৎপাদকের সূত্র কি, ডিরেক্ট সূত্র। আমরা এটা ডিরেক্ট একটু মনে রাখতে হবে যে ভাইয়া θ1 মাইনাস থিটা ইন্টু জি θ1 মাইনাস θ2। ঠিক আছে, θ1 মাইনাস থিটা, জি কোথায়, জি θ1 মাইনাস θ2, জি θ1 মাইনাস θ2। তার মানে দেখো এই যে গ নাম্বারটা ডিরেক্ট সূত্র, গ্লেইসার উৎপাদকের ডিরেক্ট সূত্র। ওকে, গ্লেইসার উৎপাদকের ডিরেক্ট সূত্র θ1 মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। ওকে, নেক্সটে আসি আমরা। দেখো যে একটি স্থানে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, তার মানে এটা কি আমাদের ছোট হাতের এফ এর মান এত, এবং আপেক্ষিক আর্দ্রতা আর এর মান দেওয়া আছে 75%। তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, দ্যাট মিনস বড় হাতের এফ এর মান তোমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা আর ইকুয়াল টু কি জানি, এফ ডিভাইডেড বাই ছোট হাতের এফ। যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে আর 100% দ্বারা গুণ করতে হয় না, তাহলে এখান থেকে আমরা এফ এর মান বের করব। তাহলে ছোট হাতের এফ ডিভাইডেড বাই আর, তাহলে ছোট হাতের এফ এর মান কত ভাইয়া, 10.52, যেহেতু মিলিমিটার পারদ, সবগুলো অপশনও মিলিমিটার পারদ, তাহলে আর মিটার পারদে নিয়ে যাওয়ার দরকার নেই। আর এর মান কত, 75%। তাহলে 75% 100 দ্বারা ভাগ করো, তাহলে এই উপরে 100 দ্বারা গুণ করে দাও, এটাকে ক্যালকুলেট করো, যা আসবে তাই মূলত অ্যান্সার। এটাকে ক্যালকুলেট করো, যা আসবে তাই মূলত অ্যান্সার। সো এটাকে যদি ক্যালকুলেট করি আমরা, তাহলে কত আসতেছে দেখো তো, যে ভাইয়া 10.52 ইন্টু 100 ডিভাইডেড বাই 75, তাহলে 14 সামথিং। তাহলে 14 সামথিং কোথায়, ক নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা
সো এই ছিল আমাদের আজকের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ওকে, আচ্ছা মীরা কি বলছো ভাইয়া 32 নাম্বারটা বুঝো নাই? আচ্ছা 32 নাম্বারটা আবার যাই। 32 কি? শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি বাবা? এটা থিওরি টাইপ, এটা একটু মনে রাখতে হবে। শিশিরাঙ্ক বলতে তাপমাত্রাকে নির্দেশ করে। আর যদি বলা থাকে শিশির বলতে কি বুঝো, তখন পানির ফোঁটা। ঠিক আছে, শিশির বলতে কি বুঝো? পানির ফোঁটা। শিশিরাঙ্ক বলতে তাপমাত্রা। থিওরি টাইপ, একটু মনে রাখতে হবে। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে শেষ করে ফেলছি। খুব সুন্দরভাবে ভাইয়া শেষ করে ফেলছি। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে শেষ করে ফেলেছি। এখন তোমাদের কাজ কি থাকবে? বাসার কাজ। বাসার কিন্তু অনেক কাজ। দেখো, বাসার কাজে হচ্ছে তোমাদের ওয়েবে কি আদর্শ গ্যাসে যাদের সিকিউ প্রবলেম হবে তারা আলটিমেটলি ওয়েব থেকে ক্লাস করবা। তারপরে আসো, আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এর একটা করে সাজেশন দেই কম্প্রিহেন্সিভ প্রশ্নের। সো এটা কোথায় পাবা? ওই যে গুগল ড্রাইভ লিঙ্কে যেখানে তোমরা ক্লাসের স্লাইড পাও সেখানেই দেখবা। প্রত্যেকটা অধ্যায়ে আমি সিকিউ এর সাজেশন একটা শিট দেই। তুমি তো সবার আগে কি করবা? ক্লাসটা রিভিশন দিবা, গাইড থেকে এমসিকিউ সমাধান করবা, তারপরে হচ্ছে সিকিউ নিজে নিজে ট্রাই করবা সবার আগে। যদি না পারো তাহলে সিকিউ এর ক্লাস করবা, দেন তুমি আমার সিকিউ এর আগে সাজেশনটা ওই পিডিএফটা সম্পূর্ণ সিকিউটা সমাধান করবা। তারপরে তুমি গাইড বা টেস্ট পেপার তোমার কাছে যেটা আছে সেটা তুমি ইচ্ছা মতো সমাধান করতে পারো। ওকে, বুঝতে পারছো ভাইয়া? রায়হান বলছো হ্যাঁ আজকের ক্লাস শেষ ভাই। হ্যাঁ, আজকের ক্লাস শেষ। আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলছি। ওকে, সো কিছুক্ষণের মধ্যেই দেখবা যে আমি রাতের মধ্যে তোমাদেরকে দাগানো স্লাইডের পিডিএফটা দিয়ে দিব, দেন সিকিউ এর সাজেশন পিডিএফটা দিয়ে দিব। ওকে, সো তোমরা নিজে নিজে আগে সিকিউটা দেখবা, না পারলে আর্কাইভে সিকিউ এর ক্লাস আছে, আর্কাইভটা দেখবা, দেন আলটিমেটলি তোমার ক্লাসে তুমি যুক্ত হবা। দ্যাট মিনস হচ্ছে তোমার সিকিউ নিজে নিজে সমাধান করবা। ওকে, আচ্ছা মীরা, হ্যাঁ মীরা বলছি তো ভাইয়া 32 নাম্বারটা তো বললাম। এই যে 32 নাম্বারটা কি? শিশিরাঙ্ক। এটা থিওরি টাইপ। শিশিরাঙ্ক কি? তাপমাত্রা বোঝায়। আর শিশির বলতে পানির ফোঁটা বোঝায়, এটা মনে রাখতে হবে। ভাইয়া আজকে পিডিএফ দিয়ে দেন। হ্যাঁ পিডিএফ পেয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, পিডিএফ দরকার আমি বাসায় গিয়ে সাথে সাথে দিয়ে দিই। ঠিক আছে, আমি এটা মেইল করে নর্মালি আমার ল্যাপটপে নেই, ল্যাপটপ থেকে তোমাদেরকে ফরওয়ার্ড করে দিতে হয়। ওকে, সো ল্যাপটপ অফিসে আনি নেই আমি। সো এটা হচ্ছে আমি একটু পরে বাসায় যাব, বাসায় গিয়ে তোমাদের 12টার মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আমারগুলো পড়লেই হবে? এটা তো বারবার একটা তোমাকে তো বলছি যে আমি নর্মালি তোমাদেরকে সামারি করে সাজেশন রেডি করে দিই। এখন খালি সাজেশনের উপর ডিপেন্ডেন্ট থাকা কি বুদ্ধিমানের কাজ? কখনোই না। সাজেশনটা কি আমরা তোমাদের কষ্টটা কমায় দেওয়ার জন্য দিই। বাট তুমি এইগুলান প্র্যাকটিস করার পর যদি সময় বের করতে পারো তাহলে অবশ্যই প্র্যাকটিস করবা। কেন করবা না? তুমি যদি কোনো টিচারকে বলো যে ভাই আমি কি 1 ঘন্টা পড়বো নাকি 2 ঘন্টা পড়বো, তোমার কেউ কি বলবে তুমি 1 ঘন্টা পড়ো? তুমি তো অবশ্যই বলো তুমি 2 ঘন্টা পড়ো। ঠিক আছে, যত পড়বা তত নিজের প্রতি কনফিডেন্স বাড়বে, তত ভালো রেজাল্টের সন্নিকটে চলে যাবা তুমি। ওকে, সো আমরা কি করি? একটা সামারি করে সাজেশন রেডি করে দিই। খালি সাজেশনের উপর ডিপেন্ড করা তো বুদ্ধিমানী কাজ না। তোমাকে সাজেশন রেডি করতে হবে, তারপরে তোমার নিজের পড়াশোনাটাও করতে হবে। তুমি কেন সাজেশনের উপর ডিপেন্ডেন্ট থাকবা? বুঝছো? আমরা সাজেশন রেডি করে দিই কারণ এইখান থেকে যাতে সর্বোচ্চ সংখ্যক কমন পাও। বাট তুমি যদি সাজেশন পড়ার পরেও তুমি এক্সট্রা সময় বের করতে পারো, ধরো এমন হইলো যে ভাই সাজেশনই কমপ্লিট করতে পারি না, তাহলে তুমি বেশি পড়বা। আর কখন? তুমি তো সাজেশনই কমপ্লিট করতে পারতেছো না। বাট ধরো তোমার আগের পড়াশোনা ভালো আছে, তুমি সাজেশন দ্রুত কমপ্লিট করতে পারো, তাহলে সাজেশন কমপ্লিট হয়েছে, তাহলে তুমি তোমার আরও এক্সট্রা পড়াশোনা করবা। বুঝতে পারছো? এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি আসলে পড়া শেষ করতে পারতেছো কি পারতেছো না। ওকে, বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমি পিডিএফটা সেভ করতেছি, দেন আমরা ক্লাস শেষ করে ফেলবো। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।